দেখ, মিক্সার অ্যালিগেশন এমন একটা টপিক যেটা দিয়ে তোরা বিভিন্ন চ্যাপ্টারের কোশ্চেন অনেক সহজে করতে পারবি। এবার যে কোশ্চেনটা মিক্সার অ্যালিগেশনে করা যাবে, তো এমনি নর্মাল ওয়েতেও করা যাবে। মিক্সার অ্যালিগেশন দিয়ে করলে কী হবে, কোশ্চেনটা অনেক সহজে আমরা করতে পারবো। যেমন তোরা যদি দেখিস, এই কোশ্চেনটা 15 নম্বর কোশ্চেন থেকে আমি এবার করাচ্ছি। বলছে স্টুডেন্ট গেট +3 মার্কস ফর ইস রাইট অ্যান্সার, মানে যদি সে রাইট অ্যান্সার দেয় তাহলে তার জন্য +3 পাবে, অ্যান্ড -0.5 রঙের জন্য সে -0.5 পাবে। এবার in an examination consist of 250 questions, if the student gets 477 marks in the exam, then number of wrong question attempted by the student, এরকম তোকে জিজ্ঞাসা করছে। মানে 250খানা টোটাল কোশ্চেনে সে নাম্বার পেয়েছে 477, তাহলে সে কতগুলো ভুল অ্যান্সার দিয়েছে তাই জিজ্ঞাসা করেছে। তো তুই এটা এক্স ধরে করতে পারিস। তুই ধরে নে যে এক্স খানা সে ভুল অ্যাটেম্প্ট করেছে, তাহলে ঠিক অ্যাটেম্প্ট করেছে কতগুলো, 250 মাইনাস এক্স। তো ঠিক যেগুলো করেছে তার জন্য সে পাবে 3 মার্কস, আর ভুলের জন্য সে পাবে -0.5। এইভাবে তার টোটাল নাম্বার হবে 477। তো তুই এই ইকুয়েশনটাকে সলভ করলেও এক্সের ভ্যালু পেয়ে যাবি, মানে রং অ্যাটেম্প্টের কোশ্চেনগুলোর নাম্বার পেয়ে যাবি। তো এক্সের ভ্যালু যত হবে 250 থেকে বাদ দিলে সেটাই হবে আমার রাইট কোশ্চেন, মানে কতগুলো সে রাইট কোশ্চেন অ্যাটেম্প্ট করছে। এবার কথা হচ্ছে আমরা অ্যালিগেশন দিয়ে কিভাবে করব। দেখ, অ্যালিগেশনে অনেকভাবে করা যায়। অ্যালিগেশন মানে কি, দুটো দেখ, এখানে একটা এক্সট্রিম ভ্যালু থাকবে, এখানে একটা এক্সট্রিম ভ্যালু থাকবে, মানে এটা হয়তো হাইয়েস্ট ভ্যালু থাকবে, এটা হাইয়েস্ট ভ্যালু থাকবে, এটা হচ্ছে লোয়েস্ট ভ্যালু থাকবে। আর মাঝামাঝি যেটা হবে অ্যাভারেজ, একটা অ্যাভারেজ মানে কি, যেটা অরিজিনাল যে অবটেন্ড ভ্যালু সেটা থাকবে। মানে এটা এবার ঠিক কোথায় এটা মানে লাই করছে সেটা আমরা জানি না, কিন্তু এইখানকার ভ্যালুটা এই দুজনের মাঝামাঝি কোথাও একটা হবে। তখন আমরা এইটা থেকে এইটা মাইনাস করলে এখানে একটা সংখ্যা পাবো, আর এইটা থেকে এটা মাইনাস করলে এখানে একটা সংখ্যা পাবো, দিয়ে যে x:y একটা রেশিও পাবো। এই রেশিওটা কার রেশিও হবে, এই যে এর আর এর রেশিও হবে, এদের সংখ্যা রেশিও হবে, বা যাই হোক সেটা আগের দিন বলেছিলাম যে এর যা ইউনিট হয়, এর ইউনিটে ধর এর ইউনিট যদি হয়, এটা যদি হয় স্পিড হতো, এই দুটো যদি স্পিড হতো, তাহলে এর ইউনিট কী হতো, ডিস্টেন্স বাই টাইম। তাহলে এই রেশিওটা হতো টাইমের রেশিও। অঙ্ক করতে করতে বুঝে যাবি, বা আগের দিনও হয়তো অনেকটা বুঝেছিস। তো আমি হাইয়েস্ট কি, এখানে ধর 250খানা কোশ্চেন ছিল, ঠিক করলে +3, ভুল করলে -0.5। আমি ধরে নিলাম সব ঠিক করলো, তাহলে তার টোটাল নাম্বার হবে 3 × 250 মানে 750। আর ধরে নিলাম সব ভুল করলো, তাহলে তার নাম্বার হতো 250 × -0.5 মানে -125। তো সে এটাও পায়নি এইটাও পায়নি, সে কি পেয়েছে, মাঝামাঝি একটা সংখ্যা পেয়েছে, বা মাঝামাঝি একটা নাম্বার পেয়েছে। সেটা কত, 477। তাহলে এইটা আর এইটা ডিফারেন্স করব, 477 আর -125-এর ডিফারেন্স কি হয়, দেখ 477 -125, তার মানে এটা যদি করিস আমার হবে 602 হবে। এটা হলো 602। আমি আর এটার যদি ডিফারেন্স বের করিস, এই ডিফারেন্সটা হবে 23 আর 250 মানে 273। তাহলে এই যে রেশিওটা আমরা পেলাম, এটা কি সব সব ঠিক হলে 750 হতো, আর সব ভুল হলে হতো -125। তাহলে এই যে রেশিওটা পেলাম, এটা ঠিকের সাথে, রাইটের সাথে রং নাম্বার অফ কোশ্চেনের রেশিও। তো এখানটায় কাটাকাটি করলে তোরা দেখবি। এবার দেখ, তোদের মাথায় আসতে পারে যে কাটাকাটি কীভাবে হবে, আমি তো বুঝতে পারছি না। 602কে আমি কাটতে পারছি না, 273কেও কাটতে পারছি না। মানে আমরা যে সংখ্যাগুলো জানি, তুই দেখ জেনারেলি যখন আমার এই রেশিওটা আসলো 602:273, আমরা চেষ্টা করি 602কে কাটার। তো 602কে কাটলাম 2 দিয়ে 301,
এরপরে মাথায় কিছু আসছে না। তো এই সময় সবসময় কী করবি, দেখ এটাকে কাটাকাটি করা মানে দুজনের ভিতরে কিছু কমন সংখ্যা আছে যেগুলো দিয়ে কাটাকাটি যাবে। 602 থেকে আমি বের করতে পারছি না, 273টাকে দেখি। 3 দিয়ে করলাম 91 হলো, এটা আমরা জানি 7, 13, 91। এবার এই সংখ্যাটাকে 602কে 3 দিয়ে যায় না, মানে 3টা এর ফ্যাক্টর না, কারণ 3 দিয়ে কোনো সংখ্যাকে যাওয়া মানে সেই সংখ্যার যে টার্মগুলো বা সংখ্যাগুলোর যোগফল, তাদের যোগফলকেও 3 দিয়ে যাবে। তাই এটা 3 দিয়ে তো ভাগ করা যাবে না। 7 দিয়ে 27টা 56, 6 7 42, মানে 7 দিয়ে ভাগ করা যাবে। তো 7 দিয়ে ভাগ করে দিই আমি। দেখ আমি এটা দেখতে মানে এখানে আমি এটা দেখছি 273 ভিতরে 3, 7 আর 13 আছে। তো এই দুজনকে কাটাকাটি করতে গেলে 3, 7 আর 13 যে কোনো একটা দিয়ে কাটাকাটি করতে হবে। প্রথমে 3 দিয়ে দেখছে কে কাটা যায় না, মানে 3 দিয়ে হবে না। পরে 7 দিয়ে দেখলাম না, 7 দিয়ে এই 602কে কাটা যায়, তো 7 দিয়ে কেটে দিই। 7 দিয়ে কেটে দিলে হবে 27টা 56, 6 7 42, আর এটা হবে 7 দিয়ে কাটা মানে 7টা এখানে থাকবে না, তাহলে হবে কত, 3, 13, 39। তাহলে 86:39 এই যে রেশিওটা হলো এখানে। এবার দেখ 3 দিয়ে তো একে যাবে না, কিন্তু এখানে 3 ছাড়াও 13 আছে, 13 দিকে যাবে, 13 দিয়েও যাবে না, তার মানে এইটাই আলটিমেট রেশিও। তাহলে এই যে 86:39 এই রেশিওটা পেলাম, এই রেশিওটাই হচ্ছে আমার ঠিক কোশ্চেনের সাথে ভুল কোশ্চেনের সংখ্যার রেশিও। এবার যদি বলে কখানা ঠিক ছিল কখানা ভুল ছিল, 86 আর 39 যোগ করলে কত হয়, যোগ করলে হয় 125। তাহলে এই 125 সমান টোটাল নাম্বার অফ কোশ্চেন কটা ছিল, 250। তাহলে 1 ইউনিট সমান কত, 2। তাহলে এর ভ্যালু হবে এইটা ইন্টু 2, মানে 6 2 12, 2 1 লাখ, আর 2 16 17, 172, আর এর ভ্যালু হবে 78। তাহলে ঠিক কোশ্চেন ছিল 172টা, ভুল কোশ্চেন ছিল 78টা। বল বোঝা গেল? ক্লিয়ার দাদা। এবার দেখ এইটাকে আমরা টোটাল নাম্বার দিয়ে দেখলাম যে টোটাল নাম্বার ম্যাক্সিমাম হলে কত হতে পারে, টোটাল নাম্বার মিনিমাম হলে কত পারে। এবার তোদের মাথায় আসতে পারে টোটাল নাম্বার, কারণ একটা কোশ্চেন দিয়েও তো দেখতে পারি। আচ্ছা, একটা কোশ্চেন যদি আমরা ঠিক করি তাহলে কত হতে পারে, +3 হতে পারে, আর যদি ভুল করি কত হতে পারে, -1/2 হতে পারে। কিন্তু এখানে অরিজিনালি পাচ্ছি কত, 477, 250খানা কোশ্চেনে। তাহলে একটা কোশ্চেনে দেখ 250খানা কোশ্চেনে যদি 477 নাম্বার পাই, একটা কোশ্চেনে পাবো 477/250। তাহলে এর অ্যাভারেজ ভ্যালুটা হলো 477/250। যখনই হরে একটা সংখ্যা আসলো, আমরা কি করবো, এই হর দিয়ে সবাইকে গুণ করে দেবো। দেখ এরকমভাবে তো এই ভগ্নাংশে যোগ বিয়োগ করা মুশকিল মানে করা সম্ভব, কিন্তু ভগ্নাংশে করলে বেকার খাটনি হবে। তো যখনই এরকম আমাদের এর ভেতরে কি বলে অ্যালিগেশনে ভগ্নাংশ চলে আসবে, সঙ্গে সঙ্গে ভগ্নাংশের এই হরগুলোর এলসিএম নিবি। এখানে ভগ্নাংশের হরে কে আছে, 1 আছে, 2 আছে, 250 আছে। তাহলে 2 আর 250 এলসিএম 250 হয়, 250 দিয়ে সবাইকে গুণ করে দেয়। তাহলে উপরটা হয়ে যাবে 750, এটা হয়ে যাবে -125, আর এটা হয়ে যাবে 477। তাহলে এই আগের অ্যালিগেশনটাই আছে, কোনো অসুবিধা নেই এই অ্যালিগেশনটা। ঠিক আছে? তো তোরা একটা কোশ্চেনের রেসপেক্টেও করতে পারিস, তোরা টোটালটা রেসপেক্টেও করতে পারিস। বল, কারোর বুঝতে অসুবিধা আছে? হ্যাঁ ঠিক আছে। এবার এই অঙ্কটা দেখ, একটা সুন্দর অঙ্ক। জেনারেলি দেখ তোদের পরীক্ষায় কঠিন অঙ্ক খুব একটা আসবে না, তবুও করে রাখ কনসেপ্ট ক্লিয়ার করে নেওয়ার জন্য, আর মানে কনসেপ্টে যেন কোনো রকম প্রবলেম না হয়। আচ্ছা, 16 অঙ্কটা তোরা একটু চেষ্টা কর, দেখিনি কিছু বুঝতে পারিস কিনা। চেষ্টা কর, জাস্ট 1 মিনিট চেষ্টা কর, তারপর আমি বলছি। কিছু বুঝতে পারছিস?
হ্যাঁ দাদা। বাকিরা বল। না বলো। দেখ, এখানটায় বলছে যে দ্য সেন্টার অফ এ রুম অফ সাইড 10 মিটার, স্কোয়ার রুম মানে একটা স্কোয়ার রুম আছে, তার সাইড হচ্ছে 10 মিটার, দেয়ার ইজ এ স্কোয়ার কার্পেট অ্যান্ড দ্য রেস্ট অফ ফ্লোর ইজ কার্ভড উইথ ক্লথ, মানে কভার্ড উইথ ক্লথ। তার মানে একটা স্কোয়ার আমার মেঝে আছে যার বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। এবার এর ভিতরে কিছুটা অংশ কার্পেট দেওয়া আছে, কিছুটা অংশে দেওয়া আছে ক্লথ। এবার বলছে ইফ কস্ট অফ কভারিং দ্য ফুল ফ্লোর ইজ এত, মানে টোটাল ফ্লোরটাকে কভার করতে আমার খরচ হয়েছে এত টাকা, অ্যান্ড দ্য প্রাইস অফ কার্পেট অ্যান্ড ক্লথ ইজ 15 মিটার পার স্কোয়ার মিটার স্কোয়ার অ্যান্ড 6.5 রুপিস পার মিটার স্কোয়ার। মানে এর ভিতরে কিছুটা আছে কার্পেট। দাদা তোমার কথা কেটে যাচ্ছে। শুনতে পাচ্ছিস এবার? হ্যালো, শুনতে পাচ্ছিস রে? হ্যাঁ এবার ঠিক দেখ, আছে। অঙ্কটায় বলছে যে একটা আমার স্কোয়ার মেঝে আছে যার ভিতরে কিছুটা আছে কার্পেট, কিছুটা আছে ক্লথ। এবার এই যে কার্পেট ক্লথ মিলিয়ে আমি যদি কাজটা করি তাহলে আমার খরচ হবে এত টাকা। এবার বলছে শুধু কার্পেটের খরচ, বুঝতে পারছিস না? না কেটে যাচ্ছে, বারবার কেটে যাচ্ছে। এইরকম কেন হচ্ছে? বাকিরা কি শুনতে পাচ্ছে? কারণ যদি আমার এখানে হয় না তাহলে। না, আমারও সেম হচ্ছে। রুমালের এফেক্ট দাদা। চুপ কর তুই। তোমাদের এই সাইডে ঝড়টা আগে হবে, তারপর আমাদের এদিকে আসবে। তুই কোথায় বসে আছিস রে? তোর আগে আমি, তোর তোর থেকে আরো দূরে আছি। আমি তো এখন গুস করাই বসে আছি। তাহলে আমি আছি কোথায়? কান্দি। ওই জন্য তো বললাম যে তোমাদের এদিকে ঝড়টা আগে আসবে, তারপরে আমার কাছে আসবে। তুই দাঁড়া ভাই, আগে ক্লাস নিতে দে। আচ্ছা, একটা কথা বলছি। তোরা হুম। এখন চেষ্টা করিস প্রত্যেক সপ্তাহে মোটামুটি দুটো করে হলেও প্রিভিয়াস ইয়ারের ফুল মক দেওয়ার। ঠিক আছে? অ্যারিথমেটিক আমার শেষ। অ্যারিথমেটিক শেষ হওয়ার সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রায় 100-200 করে কোশ্চেন প্র্যাকটিস হয়ে গেছে তোদের সবার, তাই তো? হ্যাঁ। হুম আচ্ছা, হুম। তোদের এখন যদি রিজনিংয়ে কেমন নাম্বার আসছে? 40-এর উপরে এসে গেছে তো সবার? হ্যাঁ, ওরকমই আছে। ঠিক আছে, তাহলে এখন আর আমার আর কিছু করার নাই, তোদেরকে প্র্যাকটিস করে করে 40টা 50-এ ঠেকাতে হবে, এটা তোদের দায়িত্ব। আর অঙ্কে অ্যারিথমেটিক আমাদের শেষ। তোরা যদি ফুল মক দিস হয়তো হতে পারে অ্যাডভান্সের কিছু কোশ্চেনে তোদের অসুবিধা হতে পারে, তো অ্যাডভান্স আমি আস্তে আস্তে করবো, কোনো অসুবিধা নেই, কিন্তু ফুল মক দেওয়া শুরু কর। তাহলে কি ওই প্রসেসটা তোরা মানে ওই প্রসেসটাই হ্যাবিচুয়েট হতে থাকবি।
আর মক দেওয়ার সাথে সাথে মানে সঙ্গে সবসময় মাথায় রাখবি যে কোনো কোশ্চেনে সময় নষ্ট করব না। যেমন আমি আগে বলেছি, কোশ্চেন স্কিপ কর, পরে কর, দেখবি সুন্দর হবে। তো এখন থেকে মিনিমাম 2খানা করে ফুল মক দে, সেটা তুই প্রিভিয়াস ইয়ারের মক দে, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? সবাই দে এটা। এবং সেখানে যে কোশ্চেনগুলো আটকাবে সেগুলো গ্রুপে দিয়ে নিজেরা ডিসকাস করে সলভ করার চেষ্টা কর। আর না হলে তারপর আমি দেখছি। এবার দেখ, আমি তোমাকে দুটো রিজনিং দিয়েছিলাম দাদা। আচ্ছা আচ্ছা, করে দেবো, থাম, সব ভুলে গেছি। আচ্ছা এবার দেখ, আমাকে আরেকবার না পাঠিয়ে দিয়েছিস, আমাকে একটু মনে করিয়ে দিস, হ্যাঁ? ঠিক এবার আছে ঠিক দেখ, আছে। তো এই একটা মেঝে আছে, যার বর্গাকার মেঝে, যার বাহুর দৈর্ঘ্য 10 মিটার। কিছুটা কার্পেট কিছুটা ক্লথ দিয়ে যদি আমরা এটাকে মানে কভার করি, তাহলে আমাদের যে খরচ হবে সেটা 1338.50। এবার কার্পেটের খরচ হচ্ছে 15, আর ক্লথের খরচ হচ্ছে 6.5 টাকা। তোকে এবার বলছে যে কতটুকু আমার কার্পেট ছিল, কতটুকু ক্লথ ছিল। তুই ধরে নে যে এক্স মিটার স্কোয়ার এরিয়াতে কার্পেট ছিল, তাহলে ক্লথ ছিল কত? টোটাল দেখ, 10 মিটার যদি এর বাহু হয়, তাহলে টোটাল এরিয়া 100 মিটার স্কোয়ার। তাহলে এক্স মিটার স্কোয়ারে যদি কার্পেট থাকে, 100 মাইনাস এক্স মিটার স্কোয়ারে থাকবে কত? ক্লথ। এই কার্পেটের খরচ 15 টাকা, তাহলে এক্স মিটার স্কোয়ারে কত খরচ হয়? 15x। আর এই ক্লথের খরচ 6.5 টাকা, তাহলে এইটুকুর জন্য কতটুকু খরচ হয়? 100 মাইনাস এক্স ইন্টু 6.5। এইভাবে তার টোটাল খরচ হলো 1338.50। এখান থেকে তোর এক্স এর ভ্যালু বের করতে হবে, সিম্পল জিনিস, ঠিক আছে? এইটা এবার অ্যালিগেশনে আমরা কিভাবে ভাববো, দেখ, আমার টোটাল এরিয়া ছিল 100 মিটার স্কোয়ার। আমি যদি টোটালটাই কার্পেট করতাম, 1 মিটার স্কোয়ার খরচ হয় 15 টাকা, তাহলে 100 মিটার স্কোয়ারের খরচ হতো 1500 টাকা। টোটালটাই যদি ক্লথ করতাম, তাহলে কত হতো? 6.5 ইন্টু 100, মানে 650 টাকা খরচ হতো। কিন্তু আমার খরচ এটাও হয়নি, এটাও হয়নি, কারণ সম্পূর্ণটা কার্পেটও দিইনি, সম্পূর্ণটা ক্লথও দিইনি, এর মাঝামাঝি খরচ হয়েছে। কত টাকা খরচ হয়েছে? 1338.5 টাকা। আমি কি করলাম? দশমিকটা তুলে দিলাম, নিচে নিয়ে চলে আসলাম। তাহলে যখন নিচে একটা ভগ্নাংশ চলে আসছে, তখন এই হরটা দিয়ে সবাইকে গুণ করে দেব। তাহলে এটা হয়ে যাবে 15,000 6500 13385। বোঝা গেল? সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ। হ্যাঁ এবার বিয়োগটা কর, 6500 আর এর ভিতরে ডিফারেন্স কত? দেখ, 6500 হয় 13,000, 13,000-এর থেকে 385 বেশি। দেখ, 6500-এর সাথে আরও 6500 যোগ করলে কত? 13,000 হতো, তার থেকে আরও 385, মানে 6885। বোঝা গেল? এটা কি বললে, আরো বলো। দেখ, আমি যে এইটা পেলাম, অ্যালিগেশনটা আমার এখন হয়ে গেল, এর নিচে 10টা দিয়ে গুণ করলে 15,000 6500, মাঝখানে হচ্ছে 13385। তাহলে এইটার এটা ডিফারেন্স এখানে বসবে, এইটার এটার ডিফারেন্স এখানে বসবে। তাহলে 6500 থেকে 13,385 ডিফারেন্স কত? 6500-কে আরও 6500 যোগ করলে কোথায় 13,000 হয়? 6500 ইন্টু 65 যোগ 6500 সমান 13,000 হয়। 13,000-এর পরে আরও 385 এখানটায় এক্সট্রা আছে, এখানে আরও 385 আছে, মানে 6500-র সাথে যদি আমি 6500 অ্যাড করতাম, তাহলে হয়তো 13,000 থেকেও 385 বেশি। তাহলে এর আর এর ভিতরে ডিফারেন্স হবে 6500 প্লাস এই 385, মানে 6885। ঠিক আছে? হ্যাঁ আর 15,000 আর 13,385-এর ভিতরে ডিফারেন্স কত? দেখ, 385-র সাথে 15 যোগ করলে কত হয়? 13,400। 13,400 থেকে আরও 600 যোগ করলাম,
তাহলে হলো কত, 14,000। 14,000 থেকে 15,000 দিতে 1,000, তার মানে 15 যোগ করলে হচ্ছে কত, 13,400, মানে 15 প্লাস 600 প্লাস 1,000, তার মানে 1,615। কারোর অসুবিধা আছে এটা নিয়ে? না দাদা। এবার কাটাকাটি কর, 5 দিয়ে কাটলে 5 13 65, 3 38, 5 7 35, 3 35, 5 7 35, 5 দিয়ে কাটলে 3 5 15 হলো। এবার আমরা কত দিয়ে কাটতে পারি দেখ, 7 7 14, 3 17, 1 18, মানে একে 3 দিয়ে কাটা যায়, কাট। আর একে 3 দিয়ে যায়, একে 3 দিয়ে যায় না, তার মানে দেখ একে 3 দিয়ে যাচ্ছে, একে 3 দিয়ে যাচ্ছে না, তার মানে 3টা তো এদের ভিতরে কাটাকাটি করতে পারে না। তাহলে 13 77-এ 3 ছাড়া আর কী কী আছে দেখে নিই। 3 দিয়ে করলে 3 4 12, 2 হাত থাকলে 3 5 15, 2 3 9 27, আবার 3 দিয়ে কর, 3 15 45, 3 3 9, 3 দিয়ে কর 51, 3 দিয়ে কর 3 17 51, তার মানে এর ভেতরে 3 আছে আর 17 আছে। তো যদি এটাকে 3 দিয়ে না যায়, 17 দিয়ে যাওয়ার একটা চান্স থাকতে পারে। 17 দিয়ে কেটে দেখি, 323-কে 17 দিয়ে কাট, 17-কে 17, 15 153 9, তার মানে এটা 17 দিয়ে কাটলে এটা হবে 19, আর এটা হবে দেখ 3 3 9, 3 9 27, 3 27 81, তার মানে এই যে কার্পেট আর হচ্ছে তোর ক্লথ, এতে যে এরিয়াটা কভার করা হয়েছিল তাদের রেশিও 81:19। এবার টোটাল এখানে আমার ছিল 100, এখানে রেশিও যোগ করে 100 হচ্ছে, তার মানে এইটাই এক্স্যাক্ট অ্যামাউন্টও এটাই ছিল। এবার যদি ওখানে 100 জায়গায় যদি বলতো যে টোটাল এরিয়া 200 স্কোয়ার ফিট বা 500 স্কোয়ার ফিট, ধরো বললো 500 স্কোয়ার ফিট, আমার এখানটায় যোগ করে হচ্ছে 100, তাহলে 100 সমান হচ্ছে 500, 1 সমান 5, তাহলে এইটা অরিজিনালি হয়ে যেত 81x5, আর এটা হচ্ছে 19x5। বল কার কার বুঝতে অসুবিধা আছে? বল। 81x5 যেটা বললো ওই জায়গাটা একবার বলো। এখানটায় টোটাল এরিয়া দিয়েছিল 100, দেখ আমার যে রেশিও হলো পেলাম 81:19, মানে এটা হচ্ছে কার্পেট, এটা হচ্ছে ক্লথ, এই দুটোর এই রেশিওর যোগফল কত, 100, আর এখানে দেওয়াও আছে টোটাল এরিয়া 100 স্কোয়ার ফিট বা স্কোয়ার মিটার, তাহলে 100 সমান 100, 1 ইউনিট সমান 1 ইউনিট, তার মানে অরিজিনাল ভ্যালু 81 আর 19। এবার এই অরিজিনাল ভ্যালু ওখানে 100 স্কোয়ার ফিটের 100 স্কোয়ার মিটারের জায়গায় যদি দেওয়া থাকতো 500 স্কোয়ার মিটার, তাহলে আমি যেটা পাচ্ছি 81 + 19 মানে 100 সমান 500, তাহলে 1 সমান 5, তাহলে এই ভ্যালুগুলো 5 গুণ হয়ে যেত, তার মানে এটা কার্পেট হতো 405 আর ক্লথ হতো 95 স্কোয়ার মিটার। বল বুঝতে পেরেছিস? হ্যাঁ ঠিক আছে। 17টা কর দেখে নি, নিজেরা কর, 17টা নিজেদের করা উচিত তোদের। মৌমিতা কর।
44 आंसर। বল। 44 आंसर। 44 অ্যান্সার। এবার তোর অ্যালিগেশন দিয়ে করলি তো? हाँ। বাকিরা বল, কারণ না হলে বল, বুঝিয়ে দেবো। হবে দাদা। হুম। দাদা অ্যালিগেশন দিয়ে করার দরকার আছে কি? অ্যালিগেশন শেখাচ্ছি, সেই জন্য অ্যালিগেশন দিয়ে করতে বলছি কথা। বুঝলেন ইন্দ্রনীল বাবু? হ্যাঁ तो দাদা। परसेंटेज দিয়ে করে দিয়েছিলে তুমি আগে। হ্যাঁ, তুই অ্যাভারেজ দিয়ে কর। যেহেতু অ্যালিগেশন দিয়ে করাচ্ছি, তো আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে ওই কোশ্চেনটা অ্যালিগেশন দিয়েও করা যায়। মানে অ্যালিগেশন হাতি ঘোড়া কিছু না। অ্যালিগেশন মানে দুখানা এক্সট্রিম ভ্যালু থাকবে, একটা হাইয়েস্ট, একটা লোয়েস্ট, আর একটা মাঝকার ভ্যালু থাকবে, হয়ে গেল অ্যালিগেশন। ঠিক আছে, আর করাচ্ছি না এটা। এই সবাই বুঝেছিস ঠিক তো আছে। রে? হ্যাঁ হ্যাঁ। দেখ 18 অঙ্কটা একই অঙ্ক, করাতে হবে কিনা বল। একই আছে। 19, এটা আবার বলো। বল। 19 নম্বরটা আবার বলো, তাই বলছি। 19 এটা তো সোজা রে। ও আচ্ছা আচ্ছা, পারবো। ও পয়েন্ট সোজা করা তো। আছে, ঠিক আছে। বলছে 25 খানা কয়েন আছে, 20 পয়সা আর 50 পয়সা। এবার বলছে যে না না, 25 টাকা আছে টোটালি, যেখানে 20 পয়সা আর 25 পয়সা আছে। তো এখানে বলছে যে 80 খানা কয়েন আছে, পারবি না? হ্যাঁ বুঝতে পেরেছি, ওই টাকাটাকে মানে পয়সাতে কনভার্ট করা আছে, বুঝতে পেরেছি। এবার ধরে নিলাম যে 80 খানা কয়েনই 20 পয়সার, তাহলে টোটাল কত হয়? 1600 পয়সা হয়। আর ধরে নিলাম সবগুলো 50 পয়সার, তাহলে কত হয়? 50 ইন্টু তোর 80, মানে 4000 পয়সা হয়। কিন্তু আমার আছে টোটালি 25 টাকা, মানে 2500 পয়সা। তো যদি সবগুলো হতো 20 পয়সা, তাহলে হয়তো 1600 পয়সা। যদি সবগুলো হতো 50 পয়সা, তাহলে হতো 4000 পয়সা। কিন্তু অরিজিনালি আছে 2500 পয়সা। তাহলে এখানে ডিফারেন্স বের করলে 1500 আর 900, তো কেটে গিয়ে 15:9। তাহলে এই 15:9টা হচ্ছে 20 পয়সা আর 50 পয়সা রেশিও। বুঝতে পারলি? হ্যাঁ। তাহলে 15:9 মানে টোটাল কত? 24। এই 24 ওটাকে ইউনিট সমান 5:3 তে ভেঙে দাও, তাহলে বল। 5:3 তে ভেঙে দাও, তাহলে টোটাল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 8। সরি। 8 মানে হচ্ছে 80 হ্যাঁ কয়েন, হ্যাঁ তাহলে হ্যাঁ, 3 মানে সরি, এটা 30। একটা স্টেপ এমনি বাড়তি করেছে। তো এটাকে 15:9 মানে এটাকে আমরা 3 দিয়ে আরও কেটে 5:3 করতে পারি। তাহলে 5:3 মানে টোটাল কত? 8। 8 সমান হচ্ছে 80, তাহলে 1 সমান হচ্ছে 10। তাহলে এর ভ্যালু হবে 50, এর ভ্যালু হবে 30। 20 অঙ্কটা দেখ। পারবি 20টা? ওইটা বলো না। বলছে রাকেশ যাদব রিডার পাবলিকেশন বা যে কোনো একটা পাবলিকেশন
এ কী করছে, 30% অফ দ্য বুকস 50% প্রফিটে বিক্রি করছে এবং বাকি 70% 10% প্রফিটে বিক্রি করছে। তো ওভারঅল প্রফিট কত হবে বের করতে বলেছে। এবার দেখ, একটা প্রফিট হচ্ছে 50% আর আরেকটা প্রফিট হচ্ছে 10%। এই 50% প্রফিটে বিক্রি করছে 30% বই আর 10% প্রফিটে বিক্রি করছে 7% বই। তাহলে এই যে বিক্রি করার রেশিও, এই রেশিওটা হচ্ছে 3:7। আর ওভারঅল কত হবে মানে মাঝখানকারটা তোর কাছে জানতে চেয়েছে। তাহলে এর ভ্যালু কী হয় সবসময়, দেখ এটা 30:70 ছিল রেশিওই, তো 0 কেটে দিলাম। তাহলে মাঝেরটার ভ্যালু হয় এইটা গুণ এইটা মানে 150 প্লাস এইটা গুণ এইটা মানে 70 বাই এইটা যোগ এইটা মানে 10 মানে হচ্ছে 22%। তাহলে ওভারঅল প্রফিট তোর হবে 22%। এতক্ষণ অঙ্কতে কী বলছিল, নিচেকার রেশিওটা দেওয়া থাকতো, না নিচকার রেশিওটা দেওয়া হচ্ছিল না, এটাই আমাকে বের করতে হচ্ছিলো, এইটা দেওয়া থাকতো। এই অঙ্কতে নিচকার রেশিও দেওয়া আছে, তোকে বলতে হবে ওভারঅল কত হবে সেটা। সেটা এই ফর্মুলায় ফেলে দিয়ে বসে হয়ে যাবে। সেটা কি, এইটা গুণ এইটা প্লাস এইটা গুণ এইটা বাই এইটা প্লাস এইটা। ঠিক আছে, বল মমিতা। হ্যাঁ দাদা ঠিক আছে। 21-এরটা পড়তো। তোদের সব নিজেরাই পারবি, আর আমাকে করাতে হবে না। ওঙ্কার কর ভাই। এ পরীক্ষায় কে হাইয়েস্ট পেলি রে? জানি না দাদা, ওঙ্কারই তো খাতা দেখছিল। সে স্যার মানুষজন নেই এখন। ওঙ্কার নেই আজকে। স্যার মানুষজন মনে হয় ছেলে ঠেঙ্গাতে গেছে। হুম, ওঙ্কারেতেই দুপুরবেলা পড়ানো থাকে তো, ওঙ্কারের 3টে থেকে। ওঙ্কার জয়েন করেছিল যে। ঠিক আছে, ভিডিও দিয়ে দেবো, দেখে নেবে। আরে আমি একটু এই মনীষা এসেছে বলে একটু গড়বড় হয়ে যাচ্ছে রুটিনে, সেই জন্য আমি ভাবছি পড়িয়েই দিই। ছুটি দিয়ে দিতে পারতে দাদা, মেঘলা দিনে একটুখানি ঘুমিয়েই না হয় নিতাম। না রে, সিলেবাস শেষ করতে হবে সামনে। ক্লার্কশিপটাকে খুব ভালোভাবে টার্গেট কর। ভাই দেখো, শয়তান কা নাম লিয়া শয়তান হাজির হয়ে গায়া। কে ওঙ্কার? হুম। এই ওঙ্কার কি হাইয়েস্ট হলো রে? হাইয়েস্ট হয়েছে দেবকন্যা। আর বাহ, আর একজন আছে ওই রিম্পা, ও 24 পেয়েছে। আর তাও বলে দিচ্ছি, নাম্বারটা লিখে তো পাঠাবি, আরে ভুলে গেছি, ব্যস্ত মানুষ। তোর থেকে কম। দেখলাম। আর দাদা, বল। হ্যাঁ এরা হাইয়েস্ট আছে। আর একজন জয়দেব পেয়েছে তোমার 20। হ্যাঁ, বাহ, জয়দেব ভালো করেছে তো। শিবম শিবম 18, হুম, শিবম রয়। আমাদের সৌরভ দা 14। সৌরভের তো খারাপ হয়েছে রে। নেগেটিভ কিছু কারোর বাদ দিনি, নেগেটিভ কারোর কিছু বাদ দিনি আমি। আর এটা কে জানো, বেশ এটা দেবাশিস মনে হয়। হ্যাঁ, দেবাশিস পেয়েছে 23। আর তুই কত পেলি? দেবাশিস 23। সৌমিক পরীক্ষা দিয়েছিলি তুই? না, সৌমিকেরটা দিইনি। বলি, কত পেয়েছিলি বলতো? অনেক চ্যাট আছে, অনেক, অত চ্যাট দেখতে পাচ্ছি না, বহুত চ্যাট আছে। একটা জায়গায় কত লিখে পেয়েছিস দিয়ে বলে দিবি দে না। আগে। 17 বা 18 ও হবে, কারণ ওই সৌমিকেরটা, যে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ওকে। সৌমিকেরটা অনেক চ্যাট আছে, সো ওটা পেলাম না। সৌরভের তো আর খারাপ হচ্ছে হলো ওই রে ভাই। ওই দুজন কই? আর একজন করেছে তোমার হচ্ছে কি নাম বেশ জানো, এই রিম্পা, ওর 24টা করেছে, 24টাই ঠিক, সেরা করেছে ও। আর এ মৌমিতা? আর শ্রেয়ার
17টা ঠিক। তুই একবার লিখে মোয়ের ওই গ্রুপটাই দিয়ে দিস, হ্যাঁ? মোয়ের 22টা ঠিক। বাহ, অঙ্কটা আমি তো ভালো হয়েছে। আমি 24টা করেছিলাম, আমি 24টাই ঠিক হয়েছে। বাহ, সাবাস। তা 30 মিনিটে 30টা হয় না, 18টা করতে পেরেছিলাম মনে হয় মতো। 30 মিনিটে 30টা করতে হবে, হ্যাঁ? যদিও দেখ, এই পরীক্ষায় যদি না করতে পারিস কোনো অসুবিধা নেই, কারণ এখানে বেশ কঠিন কঠিন কোশ্চেন ছিল, হ্যাঁ? তো পরীক্ষায় তোরা অনেক সহজ কোশ্চেন গুরুমা পাবি, কোথায়? গুরুমার নাম্বারটা ভুলে গেছি তো। তার সাথে কঠিন কোশ্চেন কিছু থাকবে। গুরুমা, বলে দে, রেকর্ড দাঁড়াও, হয়ে যাচ্ছে। হ্যাঁ গুরুমা কোথায়? ওর নাম্বারটা পাচ্ছি না আমি খুঁজে। ওর চ্যাট আছে বহুত, ওর সাথে ওই লম্বা লম্বা চ্যাট আছে, সো থাক, কে? খুঁজে পাবো না এখন। গুরুমা সে কে? আইডেন্টিফাই করো দেখি, অপশন দেবো? এই ইন্দ্রনীল তোর হয়েছে রে? কি আমি গুনিনি, গুনে বলবি? ওই গ্রুপটাতে সবাই 10 পাবো। দিয়ে দিস, হ্যাঁ, নাম্বার যে যত পেয়েছিস। বা ওঙ্কার এক কাজ করিস না, সব নাম্বারগুলো এক জায়গায় লিখে দিয়ে দিস। আচ্ছা ওকে, ঠিক আছে। আচ্ছা চল, আজ রাত্রে দিয়ে দিচ্ছি, কাল হ্যাঁ, আজ দিয়ে রাতে দে। একটু বিজি ছিল। পরের অঙ্কটা দেখ। 21-এর অঙ্কটা নিশ্চয়ই অসুবিধা হবে না। 21, 22 এগুলো সোজা অঙ্ক, দেখ তবু। আমি 22-এরটা একবারে করাচ্ছি, হ্যাঁ? দেখ, বলছে এ ম্যান পারচেসড এ বুক ফর 1300 টাকায় একটা বই কিনলো। হি সোল্ড দ্য, মানে বই অ্যান্ড পেন, আচ্ছা সরি, একটা মানুষ একটা বই আর একটা পেন 1300 টাকায় কিনলো। হি সোল্ড পেন অ্যাট 20% প্রফিট। তার মানে বই আর পেনটা সে 20% প্রফিটে বিক্রি করলো, অ্যান্ড বইটা সে 25% প্রফিটে বিক্রি করলো। অ্যান্ড তার ওভারঅল প্রফিট, এইভাবে বিক্রি করতে তার ওভারঅল প্রফিট হলো 23.113%। তো এটাকে যদি তুই করিস কত হবে? 23.113, এটাকে যদি ভাঙিস, 3 × 39, 9 হাত থাকলো, 3 × 2 = 26 আর 3 29 প্লাস 1/13 ইন্টু একটা 100 হবে। তো আমি যদি পার্সেন্টেজ রেখেই দিলাম, তাহলে 300/13। তাহলে এই হরের 13 দিয়ে সবাইকে গুণ করে দেবো। তাহলে এই অ্যালিগেশনটা এরকম হয়ে যাবে, 5 × 13 = 65, 5 হাত থাকলো 6, 13 × 2 = 26 আর 6 = 32, আর এটা হবে 260, আর এটা হবে 300। তাহলে 40:25, মানে 5 দিয়ে কাটলে 8:5। তাহলে দেখ, এটা ছিল প্রফিট বা লস। তাহলে প্রফিট বা লস মানে, প্রফিট বা লসের ইউনিট কি হয়? যে এত টাকা বাই কস্ট প্রাইস, মানে যে প্রফিট বাই কস্ট প্রাইস। তাহলে হরে কি আছে? কস্ট প্রাইস আছে। তাহলে এই নিচের রেশিওটা কার রেশিও হবে? কস্ট প্রাইসের রেশিও হবে। যেহেতু এই দুটো ছিল প্রফিট বা লস পার্সেন্টেজ, আর প্রফিট বা লস মানে হয় যে এত টাকা প্রফিট বা লস বাই কস্ট প্রাইস। তাহলে নিচের এই রেশিওটা যেটা পাবো, এটা কস্ট প্রাইসের রেশিও পাবো। তাহলে 8:13 যে রেশিওটা হলো, এটা হচ্ছে কস্ট প্রাইসের রেশিও হলো। তাহলে 8:5, তাহলে 8 + 5 13 সমান আমার কত ছিল? টোটাল কস্ট প্রাইস 1300 ছিল। তাহলে 13 সমান যদি 1300 হয়, তাহলে 1 সমান কত হবে? 100। তাহলে এর ভ্যালু হবে 800, এর ভ্যালু হবে 500। বল, বোঝা গেল? ক্লিয়ার। 23-টা দেখ, আর আমি ওকে বোঝাতে হবে নাকি দেখ। আচ্ছা, 23টা আমি একটু বলে দিচ্ছি। বলছে দুই ধরনের, বলছে হাউ মেনি কেজি অফ সুগার, কত টাকা দাম? 3.60, খুব ভালো। পার কেজি শুড বি মিক্সড উইথ 8 কেজি অফ সুগার উইথ 4.20, মানে 3.60 টাকার একটা সুগার আছে, যেটাকে 4.20 টাকা সুগারের সাথে মিক্স করব। এবার এইটা কত কেজি বলেনি, এটা হচ্ছে 8 কেজি বলে দিয়েছে। এবার বলছে ইন সাচ এ ওয়ে মিক্সিং করবে এবং বাই সেলিং দ্য মিক্সার অ্যাট 4.40 পার কেজি, মানে এবার এই মিক্সারটা যদি আমি এত টাকা দামে বিক্রি করি, তাহলে আমার 10% প্রফিট হবে। এবার দেখ, সবসময় মনে রাখবি অ্যালিগেশনে এটা যা হবে, এটা যা হবে, এটাও কিন্তু সেম হতে হবে, আলাদা জিনিস হলে হবে না। এবার দেখ, এটা 3.60 তোর কস্ট প্রাইস ছিল, 4.20 তোর কস্ট প্রাইস ছিল, কিন্তু তোকে বলছে বাই
ইন সাসে ওয়ে আমাকে মিক্স করতে হবে যাতে 4.40 বিক্রি করলে 10% লাভ হয়। তাহলে এখানে যদি এটা 4.40 লিখে দিই তাহলে এটা তো সেলিং প্রাইস হয়ে গেল, এটা কস্ট প্রাইস, এটা কস্ট প্রাইস, এটা সেলিং প্রাইস হতে পারে না। তাহলে এখানেও আমাকে কস্ট প্রাইসই লিখতে হবে। বোঝা গেল? তাহলে 4.40 বিক্রি করে যদি 10% লাভ হয় তাহলে কস্ট প্রাইস কত হয়, ইন্টু 10/11। তার মানে অ্যান্সার হবে 4.00 টাকা। বল কার বুঝতে অসুবিধা আছে? হ্যাঁ, বুঝতে পেরে গেছি। তাহলে এখানটায় হলো 4 টাকা। মানে এখানে আমি একটাই জিনিস বলতে চাচ্ছি যে এখানে মাঝে মাঝে কিন্তু সেলিং প্রাইস দিয়ে দিবে, তো আমার এখানটায় সেলিং প্রাইসটা ডাইরেক্ট সেলিং প্রাইস লিখলে হবে না, সেলিং প্রাইস থেকে আমাকে কস্ট প্রাইসে তোর করাতে হবে, কি বলে, কনভার্ট করাতে হবে। সেই কনভার্টটাই আমরা করে নিলাম, দিয়ে এখানে কত হলো, 4 টাকা হলো। আচ্ছা, এটা যদি সরিয়ে দিই নিচে কত হবে, একটা করে 10 দাদা একবার এসেছে। বল। বলছি একবার বলবে, বৃষ্টি এসেছিল বলে ছাদে উঠতে হয়েছিল জামা কাপড় তুলতে। ওহ, সবাই জ্বালিয়ে দিল। ঘুমাচ্ছে। বলো না, একটু বলো না, এরকম ছোট্ট করে ভাবে বলে দাও, হয় আমি না। বুঝে নেবো। ছোট্ট করে বলে দাও, বেশি বলতে হবে না, আমি ছোট্ট করে বলো, একটু আমি বুঝে চুপ নেবো ঠিক। কর, তুই এই ছোট্ট ছোট্ট করতে করতে অনেক বড় করে ফেললি। বড় করেই বলছি, অত টেনশন কিসের লাইফে। দেখ বলছি, আচ্ছা অঙ্কটা একবার দেখে নে। অঙ্কটায় বলছে যে 2 ধরনের চিনি তোকে মিক্স করতে হবে। তুই ধর দোকানদার, বলছে 3.60 টাকা চিনি আছে আর 4.20 টাকা চিনি আছে, এগুলো হচ্ছে তোর কস্ট প্রাইস। মানে তুই এই দামে চিনি কিনে নিয়ে এসেছিস আর এই দামে চিনি কিনে নিয়ে এসেছিস, তো বলছে তোকে এই দামের চিনিটা কত কেজি এই দামের 8 কেজি চিনির সাথে মেশাতে হবে। মানে এটা কত কেজি আমরা জানি না, এই চিনি আছে 8 কেজি, এই দুটো মিক্স করব, মিক্স করে সেই মিক্সারটা এত টাকায় বিক্রি করলে আমার 10% লাভ হবে। এবার কথা হচ্ছে এখানে যদি 4.40 লিখে দিই, একটা জিনিস তো দেখ, 4.40 লেখা মানে এটা এই দুটোর মাঝখানে নাই, আর মাঝখানে না থাকলে অ্যালিগেশন হবে না। প্রথম কথা তো এটা হলো না। আর আরেকটা জিনিস হচ্ছে এটা কস্ট প্রাইস, এটা কস্ট প্রাইস, আর এই 4.40 তো আমি বিক্রি করব বলছি, তাহলে তো এটা সেলিং প্রাইস হয়ে গেল। এখানে সেলিং প্রাইস কীভাবে লিখবো, এটা যে জিনিস হয় এটাও সেই জিনিস হয়, এইটাও সেম জিনিস হতে হয়, তার মানে এখানেও কস্ট প্রাইস হতে হবে। এবার কথা হচ্ছে 4.40 বিক্রি করে বলছে 10% লাভ হয়েছিল, তাহলে কস্ট প্রাইস তো আমরা বের করে নিতেই পারি। 4.40 বিক্রি করে 10% যদি লাভ হয় তাহলে কস্ট প্রাইস কত হবে, ইন্টু 100/110 করলে 4 টাকা হবে। বল বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানে 4.4 লিখবো না, এখানে কি লিখবো, 4 টাকা লিখবো। এবার তো দশমিক তুলে দে, নিচে 10 আছে, সবাইকে 10 দিয়ে গুণ করে দে, 36, 42, 40। তাহলে এটা 2:4, মানে 1:2 অনুপাতে মেশাতে হবে। এবার এই 2-এর ভ্যালু দেওয়া ছিল 8 কেজি বলেছিল না, এইটা 8 কেজি মেশাতে হবে, আর এটা কত কেজি তোকে জিজ্ঞাসা করেছিল। তাহলে 2-এর ভ্যালু যদি হয় 8 কেজি, তার মানে 1-এর ভ্যালু কত হবে, 4 কেজি। তাহলে অ্যান্সার হচ্ছে আমার 3.60 কত কেজি লাগবে, 4 কেজি চিনি লাগবে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। ওকে ম্যাডাম। তারপরে পর আমি আর কি বলবো, 24 আশা করি পারবি, না পারলে আর কিচ্ছু করার নেই, কর। ওটাও তো সেমই হবে, হুম, আগেরটা যেটা হলো সেম। সেম অঙ্ক কর।
তাহলে সৌভিক পাতি কি আপডেট দিল রে? দেখিনি কি আজকে। নিয়ে কি নিয়ে দাদা? 10,000 সাবস্ক্রাইবার বানিয়ে ফেলেছে। অনেকদিন হয়ে গেছে। সৌমিক বিশাল ভক্ত জানো ওর। কে পাঠাল তোকে চ্যানেলটার নামটা বলেছি, আমি ভক্তর কথা বলিনি তোকে। সৌমিক বিশাল ভক্ত ওর, বুঝলে? আর মালটার যেন কোনো গাইডেন্স নিতে যাস না, এমনি দেখ, আপডেট আমি ফাপডেট কোনো দেখবি। ওই কার ঠিক কথা আছে। বলছো গো? ওঙ্কার একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে। আমি বারণ তো করেছি। চোখ বন্ধ করে একজনকে বিশ্বাস করি, কাকে সেটা রে? হচ্ছে নিরঞ্জন দা। শালা তেল আর মাখাচ্ছিস। আর একজন দে আছে, তাকে দেখে চিনি না এখনো। কি? দেখে বেশি বিশ্বাস করি, দে। জানি না সেটা নিরঞ্জন দার কে। তেল মারছিস হ্যাঁ সুযোগ পেয়ে? আমি বললাম দেখে বিশ্বাস করি। দে কে হয় তোমার? কোন দে রে? প্রতারণায় ফাঁদ দেবেন, পায়ে প্রতারণার পায়ে। 24-এর অঙ্ক হয়েছে রে। হ্যাঁ, হ্যাঁ হয়ে হয়ে গেছে। গেছে। তোমার 25 স্ক্রিন দেখা যাচ্ছে না। না দেখে কর। স্ক্রিন 25-এরটা কর। কি দেখা যাচ্ছে না তো দাদা? দেখা যাচ্ছে না? না। না। না দাদা। ভারী অন্যায়। দাঁড়া, আমি তো শেয়ার করে রেখেছি রে ভাই। এবার হ্যালো, হ্যাঁ দেখা যাচ্ছে। কর 25-এরটা কর। রেকর্ডিং অন করেছো তো? রেকর্ডিং তো হচ্ছে মনে হয়। হচ্ছে। 25-এরটা কর। যারা রেকর্ডিং ক্লাস দেখবে তারা তো হেসে পাগল হয়ে যাবে, কি করি আমরা। পারবি 25-এরটা? বলো না একবার। দেখ বলছে 5 খানা একটু ধরো, ট্রাই করি। আচ্ছা, মৌমিতা একটু ট্রাই কর। ঠিক আছে। সৌভিক পাতির কিন্তু এই তোর এই সার্টিফিকেট এইসব ব্যাপারে ভালো নলেজ আছে, হ্যাঁ। ওই ব্যাপারে যদি কারোর কোনো অসুবিধা হয় ওকে জিজ্ঞাসা করবি, ও বলে দেবে। মানে কারো সার্টিফিকেটের হয় না, সে ওবিসিতে কী কী সব ইস্যু করাতে হয়, এইসব ব্যাপারে ও বেশ ভালো এক্সপার্ট। বুঝতে পারলি? হ্যাঁ, হ্যাঁ।
12 পয়েন্ট সামথিং হবে কি দাদা, দেখো তো। কি রে? 12 পয়েন্ট সামথিং। আনসার কি 12 পয়েন্ট সামথিং হবে, দেখো তো একটু। কতটা? 25-এরটা। না, পার্সেন্টেজে কেন হবে? কস্ট প্রাইস চেয়েছে তো। ফাইন্ড দ্য দেখ আমি বলছি অঙ্কটা, প্রাইস হ্যাঁ অফ। বলছে এ ম্যান পারচেসড 5 হর্সেস অ্যান্ড 10 cows, মানে 5টা ঘোড়া 10টা গরু সে কিনলো 10,000 ও আমি টাকায়। 26-এরটা করেছি, সরি। আচ্ছা এটা দেখে নে। আমি 26-এরটা হি করেছি। সেলস দ্য সরি সরি। হর্স অ্যাট ঠিক 15% আছে। প্রফিট, মানে হর্সগুলো সে 15% প্রফিটে বিক্রি করলো, আর কাউগুলো সে 10% লসে বিক্রি করলো। দেখ লসটাকে তো আমি মাইনাস অফ প্রফিট লিখতেই পারি, তাহলে এটা যেহেতু প্রফিট এটাও প্রফিট লিখলাম, যেহেতু 10% লস হয়েছিল আমি লিখলাম -10% প্রফিট। ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ ইস হর্স অ্যান্ড ইস কাউ, মানে প্রত্যেকটা ঘোড়া এবং প্রত্যেকটা কাউয়ের দাম বের কর যদি তার ওভারঅল প্রফিট হয় 375 টাকা। আচ্ছা এবার যদি 10,000 টাকার ভিতরে, দেখ 10,000 টাকায় কি হয়েছিল, 5খানা হর্স হয়েছিল আর 10খানা কাউ হয়েছিল। এবার এই 10,000 টাকার ভিতরে ঘোড়াগুলোর দাম কত আর কাউগুলোর দাম যদি আমরা বের করে দিতে পারি, কস্ট প্রাইসের রেশিও বা কস্ট প্রাইস বের করে দিতে পারি, যে 5,000 টাকার ঘোড়া কেনা হয়েছিল, 5,000 টাকার কাউ কেনা হয়েছিল, তাহলে একটা কাউয়ের দাম কত, একটা ঘোড়ার দাম কত আমরা পেয়ে যাব। আচ্ছা এবার ওভারঅল তোর হর্সে তার প্রফিট হয় 15%, কাউয়ে তার প্রফিট হয় -10%। আচ্ছা ওভারঅল তার প্রফিট হচ্ছে 375 বাই কস্ট প্রাইস কত 10,000 ইন্টু 100% করলে হবে 375/100। তার মানে আমরা এখানটায় লিখলাম ওভারঅল প্রফিট হচ্ছে 375/100। 25 দিয়ে ভাগ কর, ভাগ করলে হবে 25 দিয়ে, 25 25 100, তাই হবে তো 15 হবে তো, আর 4 হবে। ঠিক আছে, ভাগ কাটাকাটিটা ঠিক আছে। এবার যেহেতু হরে 4 আছে, 4 দিয়ে সবাইকে ভাগ গুণ করে দে, তাহলে এটা হয়ে যাবে 60, এটা -40, এটা হবে 15। তাহলে 15 থেকে -40-এর ডিফারেন্স কত, -55, আর 60 থেকে 15 ডিফারেন্স হচ্ছে 45। তো আমরা যদি কাটাকাটি করি 11:9, তার মানে এই যে হর্স এবং দেখ এটা হচ্ছে হর্স, এটা হচ্ছে কাউ, হর্স এবং কাউয়ের যে কস্ট প্রাইসের রেশিও সেটা হচ্ছে 11:9, তাহলে টোটাল কত 20, এই 20 সমান হচ্ছে 10,000, তাহলে 1 সমান হচ্ছে 200, তাহলে এইটার ভ্যালু হচ্ছে 2200 আর এইটার ভ্যালু হচ্ছে সরি 200 না, 500, 1 সমান 500, তাহলে 11 সমান হচ্ছে 5500 আর এটা হচ্ছে 4500। তার মানে 5500 টাকা সে হর্স কিনেছিল আর 4500 টাকা সে কাউ কিনেছিল, গরু কিনেছিল, তাহলে 5500 টাকায় সে 5খানা ঘোড়া কিনেছিল, তাহলে একটা ঘোড়ার দাম কত, 5500/5 মানে 1100, আর 4500 টাকায় সে 10খানা কাউ কিনেছিল, তাহলে একটা কাউয়ের দাম হচ্ছে 450। বল কার অসুবিধা আছে বুঝতে? দাদা একটা প্লাস একটা মাইনাস আছে যে, তো তুমি ওই 40 -40 -15, তাহলে -55 ছিল, ওটাকে প্লাস করে দিলে কেন? ওরে গরু, এইটার সাথে এটা ডিফারেন্স কর, তাহলে 15 -40, তো এটা কত হয়, 55 হয় না? তো তুই -55 লিখতে পারিস, আমি ডিফারেন্স মানে শুধু তোর ভ্যালুটা নিয়ে আমার কাজ, ওই মানে কি বলে সাইন নেওয়ার দরকার নেই। অ্যাকচুয়ালি এখানে হয় বড় থেকে ছোটটা বিয়োগ করতে হয়, যেমন 15 থেকে আর -40-এর ভিতরে বড়কে 15 বড়, তাহলে 15 মাইনাস অফ -40, তাহলে এখানটায় হবে দেখ 55 হবে, আর এখানে বড়কে 60 বড়, তাহলে 60 মাইনাস অফ 15, তার মানে এখানে হবে 45। বল বুঝতে পেরেছিস? ঠিক আছে। দেখ 26-এরটা দেখ, না পারলে বল 26-এরটা।
বলে দাও, বুঝতে পারছি না। হয়েছে রে? টোয়েন্টি সিক্স এরটা তো হুম 12.5 হয়ে গেছে আগেই। সবাই বল। এখানে কিছুই না, এখানে একটা জিনিস বলে দিয়েছে যে 7.5 অফিস কস্ট প্রাইস। তাহলে 7.5 অফিস কস্ট প্রাইস মানে 5 টাকার জিনিস 7 টাকায় বিক্রি করছে, মানে লাভ কত? 2/5 ইন্টু 100 মানে 40% প্রফিট। তাহলে এখানে 40% প্রফিট, এখানে 25% প্রফিট। তাহলে এই দুটো এক্সট্রিম ভ্যালু হয়ে গেল। আর টোটালে লাভ করছে 120 টাকা 360 টাকায়, মানে 120/360 ইন্টু 100 মানে হচ্ছে 33.13%। ঠিক আছে, তো এটাকে যদি করিস, একটা হবে 25, একটা হবে 40%, আর এটা হবে 33.13। এটাকে তুই ওরকমভাবে না লিখে লিখে 100/3, 3 দিয়ে সবাইকে গুণ করে দে, 75, 120 আর 100। তার মানে আমার রেশিওটা হবে 20:25-এর 20:25-এর রেশিও। তার মানে 4:5-এর রেশিও। এবার আমাকে বলছে যে কি বলেছিল, তোর টোটাল টাকা ছিল, দেখ 4×5 9, 9-এর জায়গায় আমার টোটাল টাকা ছিল 360, 9-এর জায়গায় ছিল 360। তার মানে 1-এর ভ্যালু হচ্ছে 40, তার মানে এর ভ্যালু হচ্ছে 160 আর এর ভ্যালু হচ্ছে 200। এবার একটা পেন্সিলের দাম বলেছিল, এটা কি ছিল? এটা ছিল পেন আর এটা ছিল পেন্সিল। তাহলে এই 200 টাকায় আমি কটা পেন্সিল পেয়েছিলাম? 16টা পেন্সিল পেয়েছিলাম। তাহলে একটা পেন্সিলের দাম হচ্ছে 200/16, মানে 50-এর 4 মানে 12.5। ঠিক আছে, এই বল, কেউ বল। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা ঠিক আছে। 27-টা দেখ, বলছে এ ম্যান পারচেস 2 চেয়ার্স ইন 900 টাকায় দুখানা চেয়ার কিনলো। হি সেলস ফার্স্ট চেয়ার অ্যাট 4/5 অফিস কস্ট প্রাইস। তাহলে 5 টাকার জিনিস 4 টাকায় বিক্রি করছে, মানে লস হচ্ছে 1 টাকা, 5 টাকার উপরে ইন্টু 100 মানে 20% লস হচ্ছে। তাহলে ফার্স্ট চেয়ার আর সেকেন্ড চেয়ার এটাই -20% লাভ হলো। ঠিক আছে, আর পরেরটা 5-এর 4 টাকায় বিক্রি করছে, মানে 4 টাকার মাল 5 টাকায় বিক্রি করছে, মানে 1-এর 4 মানে 25% লাভ করছে, 25% লাভ করলো। ডিউরিং দ্য হোল ট্রানজাকশান হি আর্নস এ প্রফিট অফ 90। কত টাকায়? 900 টাকায় 90 টাকা প্রফিট করছে, মানে কি 10% প্রফিট করছে। তার মানে এর ডিফারেন্স হচ্ছে 15, এর ডিফারেন্স হচ্ছে 30, মানে 1:2। দ্য কস্ট প্রাইস অফ চিপার চেয়ার, দেখ এই টোটাল কত? 3, এই 3 সমান হচ্ছে 900, তাহলে 1 সমান 300, তাহলে এর ভ্যালু 300, এর ভ্যালু 600। বলছে চিপার চেয়ারটার দাম কত, মানে যার দাম কম তার দাম কত? 300 টাকা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ দাদা দাদা। ঠিক আছে। 28 আর বলবো না, কর। 28 তোরা দেখে নিবি, করতে হবে না, সহজ অঙ্ক। কি আর করাবো বলতো? 29-এরটা কর। বুঝতে পারছিস কি হবে?
বল, কোনো আইডিয়া হচ্ছে? তা তোমার স্ক্রিনটাই দেখতে পাচ্ছি। ও ঠিক আছে, আবার নেটওয়ার্কের জন্য একটু থাম, ঠিক হয়ে যাবে। 29, এটা সহজ অঙ্ক কিন্তু। হয়েছে দাদা। বাকিরা বল, সবাই বল। হ্যাঁ 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 হ্যাঁ। দাদা বলো। সহজ তো। বলছে একটা বই 10%, 10% হচ্ছে তোর লস। কি বলছে তারা, 1 মিনিট। এসপি তোমার 9 সমান সমান 18, তাহলে 10 সমান সমান 20টা বুক। দাঁড়া 1 মিনিট, আমি করছি। বলছে তোর দুখানা বই ছিল, হি সেলস ন্যাশনাল বুকস এক 18 পার বুক, মানে 18টা দামে বিক্রি করছে এবং তার 10% লস হচ্ছে, তার মানে -10 টাকা লাভ হলো। দেখ তুই তোর একবারে তুই দাম ধরেও করতে পারিস, আবার পার্সেন্টেজ দিয়েও করতে পারিস। আমি যদি দাম ধরে করি, কীভাবে করবো দেখ। বলছে 18 টাকায় বিক্রি করে 10% লস হলো, তাহলে কস্ট প্রাইস কত হবে? 18 ইন্টু, দেখ 10% লস মানে কি, 1/10, মানে 10 টাকায় 1 টাকা লস, মানে 10 টাকার জিনিস 9 টাকায় বিক্রি করছি। তাহলে যেটা 18 টাকায় বিক্রি করছি তার ভ্যালু হবে ইন্টু 10/9, মানে 20। আর একটা জিনিস যেটা কি 30 টাকায় আমি বিক্রি করছি, যেখানে আমরা 20% গেইন করছি। 20% মানে কত? 1/5, মানে 5 টাকার মাল 6 টাকায় বিক্রি করছি। এই 6 সমান দেওয়া আছে 30, 5 সমান মানে কস্ট প্রাইস সমান হবে কত? 30/6 ইন্টু 5, মানে 25। তার মানে একটার কস্ট প্রাইস 20, একটার কস্ট প্রাইস 25, আর ওভারঅল সে বলছে 27.5 টাকায় বিক্রি করছে এবং 25% প্রফিট করছে। তাহলে এর কস্ট প্রাইস কত হবে? ইন্টু 25%, মানে কত? 1/4, মানে ইন্টু 4/5। মানে 22 টাকায় আমি ওভারঅল বিক্রি করছি। তাহলে আমার অ্যালিগেশনটা হবে 20, 25 আর 22, 3:2। বল, বুঝতে পারলি? হ্যাঁ দাদা। এই বাকিরা বল। সহজ অঙ্ক, একই অঙ্ক রে, শুধু তোকে এখানে ওই এক্সাক্ট ভ্যালুগুলো বা হ্যাঁ হ্যাঁ। কস্ট প্রাইসগুলো বের করে করে করতে হবে। ঠিক আছে, সবাই বুঝেছিস? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না আবার, স্ক্রিন দেখা যাচ্ছে না আবার। ঠিক আছে, তুই বুঝতে পেরেছিস তো? হ্যাঁ বুঝতে পেরেছি। তারপরে দাঁড়া, স্ক্রিন দেখা যাবে, একটু থাম, হয়তো নেটওয়ার্কের জন্য। ছবি চেঞ্জ করো দাদা, হয়েছে? দেখতে পাচ্ছিস? জিপি ভালো লাগছে না। এই পর তো না পাচ্ছি না, পাকা তোমাকে মনে দেখতে পাচ্ছি শুধু। না, দাদা পড়াচ্ছে, দাদাকে দেখ না। আরে দাদার দাদার সব জায়গায় বৌদির সাথে ছবি, এখানে দাদার সাথে ছবিটা না ঠিক যাচ্ছে না। এটা পড়ার জায়গা। কোনটা? এই পাকা মারিস না, এইটা। চুপচাপ পড়াশোনা কর।
দেখ এবার বুঝতে পেরেছিস, দেখতে পাচ্ছিস? হ্যাঁ দাদা। দেখ 30-এরটা দেখ, 30-এর অঙ্কটা দেখ। এ ম্যাক্সিমাম মিক্সচার অ্যালিগেশন থেকে এই ধরনের অঙ্কই দেয়। এখানে বলছে এ মিল্কম্যান হ্যাজ 20 লিটার অফ মিল্ক, মানে একজনের কাছে 20 লিটার মিল্ক আছে। ইফ হি মিক্স 5 লিটার অফ ওয়াটার, সে 5 লিটার এর ভিতরে জল মিশিয়ে দিল, হুইচ ইজ ফ্রিলি অ্যাভেলেবল, মানে এই মিক্সিংয়ের অঙ্কে যখন জল মেশাতে হবে, জল তোর মানে কিনে মেশাতে হয় না, জল ফ্রি, ঠিক আছে, জলের কোনো দাম নেই, ঠিক আছে। হুইচ ইজ ফ্রিলি অ্যাভেলেবল ইন 20 লিটার অফ পিওর মিল্ক, মানে সে ওই তার কাছে যে 20 লিটার অফ পিওর মিল্ক ছিল তার সাথে সে 5 লিটার জল সে মিশিয়ে দিল। ইফ দ্য কস্ট প্রাইস অফ পিওর মিল্ক ইজ 18 পার লিটার, মানে পিওর মিল্কের যে দাম ছিল 18 টাকা পার লিটার, জলের দাম তো 0, দেন দ্য প্রফিট অফ মিল্কম্যান হোয়েন দ্য সেলস দ্য মিক্সচার অ্যাট কস্ট প্রাইস, মানে সে যদি কস্ট প্রাইসে এবার বিক্রি করে, কস্ট প্রাইস কত 18 টাকা, তাহলে তার লাভ কত হবে বের করতে বলছে। দেখ তার মানে অঙ্কটা এরকম করছি যে আমরা দুধের সাথে জল মেশাচ্ছি। দুধ আমাদের কাছে ছিল তোর 20 লিটার, তাহলে মিক্সিংয়ের যে রেশিও সেটা 20 লিটারের সাথে মেশাচ্ছি 5 লিটার, মানে 4:1 অনুপাতে মেশাচ্ছি। এবার দুধের দাম ছিল 18 টাকা পার লিটার, আর জলের কোনো দাম ছিল না। তাহলে এই জিনিসটাকে যদি এই রেশিওতে মেশাই, তাহলে এর যে অরিজিনাল দাম মিক্সিংয়ের পর, জল মেশানোর পর, তাহলে সেটা কত হবে? ধর তুই ঘোষ বা আচ্ছা ঘোষ মানে খারাপ ভাবিস না, মানে তুই ধর দুধ বিক্রি করিস, তুই অরিজিনাল দুধ নিয়ে আসলি 18 টাকা পার লিটার, তার সাথে জল মিশিয়ে দিলি, কোন রেশিওতে মেশালি? 4:1 রেশিওতে। তাহলে তার অরিজিনাল দামটা এখন কত হবে? এই দামটা হবে এইটা গুণ এটা, মানে 4×18 = 72 প্লাস 0 × 1 মানে 0/4 + 5 মানে 5, মানে 14.4। তার মানে যে দুধটা তোর 18 টাকা লিটারে কিনেছিলি, সেই দুধটা যেহেতু জল মিশালি, তার দাম হয়ে গেল 14.4 টাকা। এবার এই 14.4 টাকার দামের এই দুধ মেশানো, এই জল মেশানো দুধটাকে তুই যদি এখন তোর কাস্টমারকে বিক্রি করিস, বলে আমি আমার কেনা দামেই দেবো, মানে 18 টাকা পার লিটারেই দেবো, তাহলে তোর লাভ হবে। 14.4-এর জিনিস তুই যদি দেখ, 14.4-এর জিনিস তুই এখন 18 টাকা যদি বিক্রি করিস, দশমিক তুলে দে, তার মানে 144 টাকার জিনিস 180 টাকায় বিক্রি করছিস, তাহলে তোর লাভ হচ্ছে। লাভের পার্সেন্টেজ তাহলে কত হবে? 36/কস্ট প্রাইস, মানে 144 × 100, এটা করলে 25% প্রফিট হবে। বল বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। এই ওঙ্কার মৌমিতা সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ। তার মানে আমাদের এই অঙ্কেতে আমাদের একটাই জিনিস, যে যখনই জল মেশালাম বা ইমপিউরিটি মেশাবো, তখনই তার যে অরিজিনাল ভ্যালু কমে যাবে। তো আমাদের দেখতে হবে সেই ডিক্রিজড ভ্যালুটা কত হচ্ছে, তারপরে লাভ লস যা হয় হবে। তারপরে বলছে ইন হোয়াট রেশিও ওয়াটার অ্যান্ড সোডা বি মিক্সড, মানে জল এবং সোডাকে কোন রেশিওতে মিক্সার করলে এবং সেটাকে কস্ট প্রাইসে বিক্রি করলে এত % প্রফিট হয়। এই অঙ্কটাকে তুই এমনিও করতে পারিস। দেখ বলছে জল এখানে আমরা ফ্রিতে পাই, জল কতটুকু জল এবং মানে জল এবং সোডা কোন রেশিওতে মেশাতে হবে, যাতে সেটাকে যদি আমি কস্ট প্রাইসে বিক্রি করি, কস্ট প্রাইসের রেটেই যদি আমরা বিক্রি করি, তাহলে আমার 33.13% লাভ হবে। বোঝা গেল? বুঝতে পেরেছিস সবাই? হ্যাঁ। আচ্ছা, এটাকে আমি প্রথমে এমনি করাচ্ছি, তারপরে অন্যভাবে দেখিয়ে দিচ্ছি। দেখ 33.13% মানে কেন? 1/3 প্রফিট, মানে 1 টাকা, 3 টাকায় 1 টাকা প্রফিট, মানে 30 টাকার যদি জিনিস নিয়ে আমাকে বিক্রি করতে হবে, কত? 40 টাকায় বিক্রি করতে হবে। তাহলে আমি ধরে নিলাম যে আমার যে সেলিং প্রাইস, মানে আমার কস্ট প্রাইস ধর 1:3 ছিল, তো এই রেশিওটা দেখ 1/3%, 33.13% প্রফিট, মানে 1/3 প্রফিট, মানে 3 টাকা কস্ট প্রাইস হলে 1 টাকা প্রফিট হয়, মানে 30 টাকা কস্ট প্রাইস হলে 10 টাকা প্রফিট হয়, মানে সেলিং প্রাইস হয় 40 টাকা। এবার আমাদের যে জল ছিল তার দাম ছিল 0,
এবার আমরা এইটাকে কিভাবে বোঝাই, টাকায় 10 টাকা। আমি তো ধরে নিলাম যে সোডার দাম 40 টাকা, তাহলে আমি জল কিনছি 0-তে, সোডা দিচ্ছি 40 টাকায়। এবার 40 টাকায় কিনছি, এবার তাতে আমার 1/3 মানে 1/3 লাভ করার পর 40 টাকা যদি হয়, তাহলে আমার কস্ট প্রাইস কত ছিল দেখ। 1/3 মানে কত, 3 টাকা কস্ট প্রাইস হলে 1 টাকা প্রফিট, মানে 4 টাকা সেলিং প্রাইস, তার মানে 4 সমান 40, মানে এটা সমান 30। তাহলে এর রেশিওটা হয়ে যাবে 10:30, মানে 1:3। মানে এই রেশিওতে আমাকে মেশাতে হবে। তো এটা এইসব তোর করার দরকার না, আমি কোনোদিন এইভাবে করিও নি, সেজন্য আমার একটু এই জায়গাটা কনফিউশনও হচ্ছিল। এখন হয়তো তোদের ঠিকঠাক করে বোঝাতেও পারলাম না। তো এই অঙ্ক আসলে আমি এই জায়গাটা দেখে আর একবার ভালো করে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু এই অঙ্ক যদি আসে পরীক্ষায়, এইভাবে ভাববি, দেখ 33.13% প্রফিট করছি, এটা মানে কত, 1/3, মানে 3 টাকায় 1 টাকা প্রফিট করব। ঠিক আছে, এবার দেখ 3 টাকা খরচ করব, 1 টাকা প্রফিট করব। দেখ আমাকে বলছে যে কী অনুপাতে মেশাবো জল এবং সোডা, যেখানে জল ফ্রিতে পাওয়া যায়, সোডাকে কিনতে হবে, কিনে আমার লাভ হবে 33.13%। তাহলে 33.13% মানে 1/3, মানে 3 টাকা খরচ করবো, 1 টাকা লাভ করব। এবার বল খরচ কোথায় করব, যাকে কিনবো তার পিছনে খরচ করব, যাকে ফ্রিতে পাবো তার পিছনে কেন খরচ করতে যাব? তার মানে 3 টাকাটা কার পিছনে খরচ করেছি, সোডার পিছনে খরচ করেছি। আর এই একটা যেটা আমার প্রফিট হচ্ছে সেটা আমি ফ্রিতে পাচ্ছি। তার মানে সোডা যদি 3 অংশ থাকে, 1 অংশ জল আছে, তার মানে কোন অনুপাতে মেশালাম, 3:1 অনুপাতে মেশালাম। তোকে যদি বলে এখানে যদি বলতো 20% প্রফিট হবে, তা 20% মানে কত, 1/5, তাহলে 5 টাকা খরচ করবো, 1 টাকা প্রফিট করবো। তাহলে খরচ আমি কোথায় করব, যেটা কিনবো তাতেই করব। তাহলে সোডা কিনেছি, তার মানে সোডা 5 অংশ হবে, তাহলে জল যেটা আমি প্রফিট করছি সেটা ফ্রিতে পাচ্ছি, সেটা হচ্ছে আমার 1 অংশ। তাহলে কত অনুপাত হবে, 5:1। বুঝতে পেরেছিস সবাই? বল। হ্যাঁ বুঝেছি। হ্যাঁ হ্যাঁ। তারপরে দেখ বলছে এ মিল্কম্যান সেলস মিল্ক অ্যাট কস্ট প্রাইস, মানে কস্ট প্রাইসে বিক্রি করে, কিন্তু সে এত % লাভ করে। তাহলে বলছে কোয়ান্টিটি অফ ওয়াটার ইন 1 লিটার অফ মিক্সার, জল মেশাই তবেই না সে লাভ করবে। কস্ট প্রাইসে বিক্রি করবো দিয়ে আমি লাভ করবো তাই হয় নাকি? হতেই পারে না। তাহলে কস্ট প্রাইসে বিক্রি করে লাভ করছে মানে জল মিশিয়েছি। তাহলে কতটুকু জল মিশিয়েছি, কতটুকু লাভ করছে, 9.09%, মানে কত, 1/11। তার মানে 11 টাকা খরচ করেছি, 1 টাকা লাভ করেছি। তার মানে 11 অংশ আমার দুধ থাকলে 1 অংশ জল ছিল। তাহলে টোটাল কত, 12। এই 12 লিটারে আমার জল আছে 1 অংশ। তাহলে 1 লিটারে কত আছে আমাকে বের করতে হবে। তাহলে 1 লিটারে জল থাকবে 1/12 অংশ। কোনো প্রবলেম আছে? আর 33 এটা পড়ে নে, তারপর 34 আমি বলছি।
হবে রে? হ্যাঁ দাদা। সবাই বল। হ্যাঁ হয়ে যাবে। চল তাহলে পরেরটা কর। বলছে দ্য প্রাইস অফ পেট্রোল ইজ 60 লিটার, এই 60 পার লিটার। দ্য প্রাইস অফ অয়েল ইজ এত পার লিটার, ইন হোয়াট রেশিও মিক্স করতে হবে। দাদা এটা সহজ অঙ্ক, পারবি না? চৌত্রিশেরটা বল, সবাই বল, সবাই বল। হ্যাঁ হ্যাঁ। চৌত্রিশটা দাদা 60। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। হয়ে যাবে তো। কইব। 35-এরও সেম অঙ্ক, সোজা অঙ্ক। 35-এটা করে 36-এটা পর। 36-এটা যদি না বুঝতে পারিস বলে দিচ্ছি, আগে 35-টা পড়ে নে। হ্যাঁ পারবো। 36 এটা আবার বলো। হ্যাঁ দাদা হয়েছে। 36 সোজা সৌরভ। বলছে দেখ, পার্সেন্টেজে করারও দরকার নাই। তো বলছে একটা জায়গায় মিল্ক আর ওয়াটার আছে এই রেশিওতে, আর একটা জায়গায় কি আছে 2:3 এই রেশিওতে। এই দুটোকে কি রেশিওতে মেশালে এই রেশিও হবে। তাহলে প্রথমটা ছিল 9:1, তাহলে তুই যে কোনো একটা ধর, মিল্ক বা ওয়াটার। তাহলে মিল্ক কত অংশ আছে? 9/10। আর পরেরটায় মিল্ক আছে 2/5। আর রেজাল্ট্যান্ট যে মিক্সার সেখানে মিল্ক আছে 7/10। সবার নিচের হরের এলসিএম দিয়ে গুণ করে দে। গুণ করে দিলে হবে 10 দিয়ে গুণ হবে 9, 8, 7। তারপরে 1:1, 1:1 অনুপাতে ভুল করলাম। আচ্ছা সরি, 1:2। দাদা দাদা ওখানে 8-এর জায়গায় তো 4 হবে। সরি, হ্যাঁ ভুল হয়েছে, এটা 4 হবে। তাহলে এটা 3:2 এই রেশিওতে মেশাতে হবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। সৌরভ বল ভাই। হ্যাঁ ক্লিয়ার। 37-এটা দেখ। ওটাও সেম। সেম অঙ্ক। ঠিক আছে তো, পারবি তো 37-এটা? হ্যাঁ হ্যাঁ। তারপরে 38। কর তোরা নিজেরা কর, আমি করাচ্ছি আবার।
তোরা কারেন্ট অ্যাফেয়ার্সটাও করতে থাকিস, হ্যাঁ, এর সাথে অনিরুদ্ধর সাথে। হয়েছে? হ্যাঁ হয়ে যাবে। এখানে কি সব করেছে হ্যাঁ দাদা, এত হয়েছে দাদা। ঘাটাঘাটি করে? কোনটা বল? এই যে সব 24 এগুলো সব কোথায় পেয়েছিলাম? আরে ওই তো নর্মালি আগের ওদের বছর কিন্তু ওদের খুবই এলসিএম হয়ে দিয়ে গুণ যাচ্ছিল। করেছে, 4, 8 আর 3-এর এলসিএম ও কত, আচ্ছা আচ্ছা 24, আচ্ছা। 24 দিয়ে গুণ করে দিয়েছে। হুম হুম হুম। সৌরভ, বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা ক্লিয়ার। এটাও সোজা দেখ, একই অঙ্ক, আমি আর বলছি না, হ্যাঁ, একবার পড়ে নে। হবে? পারবি রে 39টা বল। হয়েছে দাদা। এই মৌমিতা, ওঙ্কার, সৌমিক সবার হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ। চল্লিশ, এটা দেখ। দেখ 40-এর অঙ্কটাই বলছে দুখানা মিক্সার আছে, একটাই অ্যালকোহল টু ওয়াটারের রেশিও আছে 3:4। তা আমি যদি অ্যালকোহল ধরি তাহলে অ্যালকোহল আছে 3:7, বড় করি হবে। একটাই আছে 3:7, আর একটাই আছে 5:6, মানে 5:11। আর if two mixture if he mixes two given mixture and makes the third mixture of 18 লিটার, 18 লিটার একটা নতুন মিক্সচার তৈরি করলো, in which the ratio of alcohol to water is 4:5। তাহলে এখানে অ্যালকোহল আছে 4:9। তাহলে এদের এলসিএম দিয়ে সবাইকে গুণ করবো, 7, 11, 9-এর এলসিএম হবে 7, 9, 63, 7:9 ইন্টু 11, এটা হচ্ছে এদের এলসিএম। তাহলে আমি যদি একে এই এলসিএম দিয়ে গুণ করি, 7, 7 কেটে যাবে, তার মানে একে 99 দিয়ে গুণ করতে হবে। একে গুণ করতে হবে 7, 9, 63 দিয়ে, আর একে গুণ করতে হবে 7, 11, 77 দিয়ে। তাহলে এটা আবার হয়ে যাবে 3, 7, 3, 9, 87, 77 গুলো 2, 3, 9, 87, 29, আর 3, 5, 15, 5, 7 গুলো 5, 6, 30, 31, আর 4, 7, 28, 78 গুলো 2, 4, 28, 7, 2, 30। তাহলে এখানটায় হয়ে যাবে আমার 7:11। তাহলে এই রেশিও হবে, কোন রেশিওতে এদেরকে মেশাতে হবে? 7:11 রেশিওতে। এবার বলছে নতুন যে মিক্সারটা তৈরি হবে সেটা 18 লিটার। 18 লিটারে এদের যে দ্য কোয়ান্টিটি অফ ফার্স্ট মিক্সচার রিকোয়ার্ড টু মেক দ্য 18 লিটার অফ দ্য থার্ড কাইন্ড অফ মিক্সচার, মানে বলছে 18 লিটারের যে নতুন মিক্সচার তৈরি করতে আমার প্রথম এই টাইপের কতটুকু লাগবে, এই টাইপের কতটুকু লাগবে। দেখ টোটাল যোগ করলে টোটাল রেশিওটা পেলাম 7:11। এবার এদের যোগফল কত? 18। তাহলে আমার নতুন মিক্সারটাও 18 লিটারই আছে, তার মানে এটা 7 লিটার, এটা 11 লিটার লাগবে। যদি এটা 18-র জায়গায় 36 থাকতো, তার মানে আমার আসছে 18 রেশিওতে, এখানে দেওয়া আছে 36, মানে আমার 1 ইউনিট সমান ও 2, তাহলে এটা 14:22 হতো। ঠিক আছে? বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা।
তারপর বলছে এ মিক্সচার অফ ওয়াটার অ্যান্ড মিল্ক কন্টেন 80% মিল্ক, একটার ভিতরে 80% মিল্ক আছে, 50 লিটার অফ সাস মিক্সচার, মানে এই মিক্সচারটা 50 লিটার নিলাম, হাউ মেনি লিটার অফ ওয়াটার, মানে কতটুকু এর ভিতরে ওয়াটার মেশাতে হবে যাতে 50% ওয়াটার হয়। আচ্ছা আমি ওয়াটার দিয়েও করতে পারি, মিল্ক দিয়েও করতে পারি। যদি মিল্ক দিয়ে করি, প্রথম মিক্সচারটা 80% মিল্ক ছিল, তার সাথে মেশাচ্ছি কি শুধু জল, তার মানে এর ভিতরে কোনো 0% মিল্ক আছে। রেজাল্ট তো এসেছে সেখানে 50% জল আছে, 50% জল হলো, তাহলে একটাই ছিল 80% মিল্ক, শুধু জল মিশালাম। এটা দেখ 80% মিল্ক ছিল, মিল্ক প্লাস ওয়াটারের মিক্সচার ছিল, তার সাথে শুধু জল মেশালাম, তার মানে আমি কোনো মিল্ক মেশাইনি, দিয়ে রেজাল্টেন্টটাই আমার 50% ওয়াটার হচ্ছে, তাহলে 50% ওয়াটার মানে বাকি 50% মিল্ক হচ্ছে, তাহলে রেশিও হবে 5:3, তার মানে 5:3 অনুপাতে মেশাতে হবে। এই 5 সমান এটা বলছে 50 লিটার অফ সাস মিক্সচার, মানে প্রথম মিক্সচারটা 50 লিটার মিশেছি, আর এটা কতটুকু তোকে বের করতে বলেছে, তাহলে এই 5 সমান যদি 50 হয় তাহলে 3 সমান 30 হবে, তাহলে সে ওই যে তোকে জল মেশাতে হবে কত, 30 লিটার মেশাতে হবে। তুই এটাকে জল দিয়েও করতে পারতিস, এখানে 20% মিল্ক ছিল তো, তাহলে 20% 80% মিল্ক ছিল, মানে 20% জল ছিল। পরে জল মেশাচ্ছি মানে এর ভিতরে শুধু জল আছে, মানে 100% জল আছে, আর রেজাল্টেন্টে তৈরি হচ্ছে 50% জল, তাহলে এটা 50 আর এটা 30, মানে 5:3, এখানেও 5:3 অনুপাতে মেশাতে হচ্ছে। তাহলে এই 5 মানে আমার প্রথম টাইপ যদি 50 লিটার থাকতো, তাহলে এটা কত হবে, 30 লিটার থাকবে। বল বুঝতে পেরেছিস? হ্যাঁ। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা বুঝে গেছে। 44 এটা দেখে নে। চুয়াল্লিশ 45 দেখে নে। হবে রে 44 45। দাদা স্ক্রিন ব্ল্যাক হয়ে গেছে। হুম বল। স্ক্রিন তোমার দেখা যাচ্ছে না। হ্যাঁ এবার ঠিক আছে। হচ্ছে বল বল। এই বল রে 45 এটা হলো। হ্যাঁ হয়ে গেছে 45। বাকিরা বল, মৌমিতা ওঙ্কার বল।
হ্যালো, হ্যাঁ দা। হয়ে যাবে হ্যাঁ বল। দাদা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার 47 এটা দেখ, বলছে ইন 50 লিটার ওয়াটার অ্যান্ড মিল্ক মিক্সার, মানে আমার একটা মিক্সার আছে 50 লিটারের জল এবং দুধের, তা ওয়াটার ইজ 20%, মানে আমি যদি ওয়াটার নিয়ে করি এখানে 20% ওয়াটার আছে। দ্য মিল্কম্যান গিভস 10 লিটার gives 10 লিটার অফ দিস মিক্সার টু এ কাস্টমার। সে 10 লিটার এই মিক্সার একটা কাস্টমারকে দিল, অ্যান্ড দেন হি অ্যাডস আপ 10 লিটার অফ পিওর ওয়াটার, এবং তার ভিতরে সে ওয়াটার অ্যাড করলো, পিওর ওয়াটার মানে 100% ওয়াটার অ্যাড করলো। দেন দ্য পার্সেন্টেজ অফ ওয়াটার ইন দ্য মিক্সার, ফাইনাল মিক্সারে এর যে পার্সেন্টেজ হবে সেটা কত হবে। এবার আমাকে একটা কথা বল, এই লোকের কাছে 50 লিটারের ঝুড়ি তো ছিল, এই 50 লিটারের ভিতরে এই 10 লিটার, দেখ 10 লিটার একটা জায়গায় 10 লিটার দুধ তুলে নিল, মানে এই যে মিক্সারটা ছিল যেখানে 20% ওয়াটার ছিল, প্রথম যে মিক্সারটা ছিল এখানকার দুধটা ভালো ছিল, এখানে কি কতটুকু জল ছিল, 20% জল ছিল। এবার এই মিক্সারটা সে একটা কাস্টমারকে দিয়ে দিল, 10 লিটার তুলে দিল, তাহলে এখানে পড়ে থাকলো কত, এখানে পড়ে থাকলো আমাদের 40 লিটার। 10 লিটার দেওয়া হয়ে গেল, যখন 10 লিটার দেওয়া হয়ে গেল, এই 10 লিটার পাত্রে আবার সে জল ঢেলে 10 লিটার সে অ্যাড করলো। তাহলে সবসময় মনে রাখবি অ্যালিগেশন হয় মিক্সিংয়ের সময়টাই। এখানটায় দেখ এতক্ষণ আমরা যত অঙ্ক করলাম জাস্ট মিক্সিং হচ্ছিলো, যে এর সাথে এটা মিক্স করছি, ওর সাথে ওটা মিক্স করছি, এখানে কি তুলে মিক্স করছি। তাহলে তুই দেখ তোর কাছে ছিল 50 লিটার 50 লিটার দুধ, যার ভিতরে 20% জল ছিল, এখান থেকে 10 লিটার তুলে নিল, দিয়ে 40 লিটার থাকলো। এই 40 লিটারের সাথে সে 10 লিটার যে তুলে নিল ওই জায়গাটাই করে জল মিশালো। তাহলে যে অ্যালিগেশন হলো বা মিক্সারটা হলো, সেই মিক্সিংটা কখন হলো, এই 40 লিটারের সাথে এই 10 লিটারের জলের মিক্সিং হলো। এই 40 লিটার কি ছিল, এই যখন এটা তুলে নিল তখন 40 লিটার থাকলো, 40 লিটারে 20% যে কনসেন্ট্রেশনের যে দুধ ছিল বা 20% জল ছিল, এরকম যে দুধ ছিল সেটা 40 লিটার থাকলো, তার সাথে এই 10 লিটার পিওর ওয়াটার মিশালাম, তাহলে মিক্সিং করছি তার রেশিওটা 40:10 বা 4:1 এই রেশিওতে মিক্স করছি। তাহলে এটা কত হবে, এর ভ্যালু হবে এইটা ইন্টু এটা মানে 4×20 = 80 প্লাস 1×100 মানে 100/5 মানে 36%। বল বোঝা গেল? আরো বলো। কোথায় বুঝতে পারিসনি বল। ওই 36% ওই 40:10 করলে ওটা ওই জায়গাটা থেকে বলো একটু। বাকি কেউ বুঝতে পারিসনি? দাদা এই 4:1 এর জায়গাটা একটু মানে এক্সপ্লেন করো। আচ্ছা আমি আবার প্রথম থেকে বলছি। হ্যাঁ, এতক্ষণ আমরা যে অ্যালিগেশন করলাম, এখানে 90% ওয়াটারের কনসেন্ট্রেশন ছিল, তার সাথে পিওর জল মেশালাম মানে 100% জল মেশালাম, এইরকম টাইপ করলাম যে এখানে যদি 5 লিটার থাকে এর সাথে 1 লিটার মেশালাম, দিয়ে এটা করতে হবে, এরকম টাইপের করলাম তো এতক্ষণ। তো সবসময় মনে রাখবি অ্যালিগেশন যখন মিক্স করছে তখন হয়। এবার আমাকে বলছে আমার কাছে কতটুকু আছে, 50 লিটার দুধ এবং জলের মিক্সার আছে, 50 লিটার, যার ভিতরে 20% আমার ওয়াটার আছে, মানে ভালো দুধ আছে ধর। এখান থেকে আমি 10 লিটার তুলে নিলে একটা কাস্টমারকে দিয়ে দিলাম, দিয়ে যখন এই বাসনটা রাখতে গেলাম তখন আমি এর ভিতরে পিওর জল মিশিয়ে দিলাম। তাহলে যখন পিওর জলটা এখানে মেশাচ্ছি তখন কি এখানে 50 লিটার দুধ জলের মিশ্রণ ছিল না 40 লিটার ছিল? 50 লিটারের থেকে 10 লিটার আমি তুলে নিলাম, তখন আমার কাছে কতটুকু পড়ে থাকলো, 40 লিটার পড়ে থাকলো। এই 40 লিটার যে এখানে পড়ে থাকলো তার সাথে আমি ওই বাসনটাই করে 10 লিটার পিওর জল মিশাচ্ছি। এটুকু বুঝতে পারলি? হ্যাঁ দাদা। তাহলে আমার যে মিক্সিংয়ের ঘটনাটা ঘটছে সেই মিক্সিংটা কার সাথে মিশছে, যে এই মিক্সারটা হচ্ছে 40 লিটার, তার সাথে এই পিওর জল হচ্ছে 10 লিটার। তাহলে আমার এই 20% জলের কনসেন্ট্রেশন ছিল 40 লিটার, আর 100% জলের কনসেন্ট্রেশন হচ্ছে 10 লিটার। মেশাবো, মিশিয়ে এটা কত হবে সেটা বের করবো, এটা করলে কত 36% হবে। বল কেউ বুঝতে পারিসনি? হ্যাঁ ঠিক আছে। সৌরভ ঠিক বল। আছে ঠিক আছে।
এইটা এখানকার সব থেকে কঠিন টাইপের অঙ্ক, হ্যাঁ এটা একটু ভালো করে বুঝবি। তো এটা বেরিয়ে গেল, এরকম টাইপের অনেক অঙ্ক আছে, দেখাচ্ছে এই পর্যন্ত রাখুন। এই পর্যন্ত। আর একটা করিয়ে দিই, হ্যাঁ 50 পর্যন্ত করিয়ে দিই। দেখ বলছে দ্য ডাইলুটেড অ্যালকোহল কন্টেন 8 লিটার অফ অ্যালকোহল অ্যান্ড দ্য রেস্ট ইজ ওয়াটার। মানে একটা ডাইলুটেড অ্যালকোহল আছে যেখানে 8 লিটার অ্যালকোহল আছে এবং বাকিটা জল আছে। এ নিউ মিক্সচার হুইচ কনসেন্ট্রেশন অফ অ্যালকোহল ইজ 30%। মানে নতুন একটা মিক্সার বা যার কনসেন্ট্রেশন অফ অ্যালকোহল ইজ 30% কনসেন্ট্রেশন আছে অ্যালকোহলের, ইজ ফর্মড, এটাকে আমরা তৈরি করছি বাই রিপ্লেসিং ডাইলুটেড অ্যালকোহল। এই ডাইলুটেড অ্যালকোহলকে রিপ্লেস করছি, দিয়ে আমরা 30% তোর হ্যাঁ 30% যে আচ্ছা ভালো, আগে অঙ্কটা টোটালটা পড়ে নিই। How many liter of mixture shall be replaced with the pure alcohol if there is a initially 32 liter of water in the mixture? এবার বলছে diluted alcohol contains 8 liter of alcohol। এখানে কতটুকু অ্যালকোহল আছে? 8 লিটার অ্যালকোহল আছে। আর অঙ্ক শেষে গিয়ে বলছে এখানে কতটুকু জল ছিল? 32 লিটার জল ছিল। তাহলে এর কনসেন্ট্রেশন কত ছিল? দেখো 8 লিটার অ্যালকোহল, 32 লিটার জল, মানে টোটাল মিশ্রণ হচ্ছে 40 লিটার। 40 লিটারের ভিতরে অ্যালকোহল হচ্ছে 8 লিটার, তাহলে কনসেন্ট্রেশন হচ্ছে 8/40 × 100, মানে 20%। তাহলে এই প্রথম যে এর ছিল তার ভিতরে অ্যালকোহলের কনসেন্ট্রেশন 20%। এর সাথে আমি পিওর অ্যালকোহল মেশাচ্ছি। হাউ মেনি লিটার অফ মিক্সার ইজ রিপ্লেসড শ্যাল বি রিপ্লেসড উইথ পিওর অ্যালকোহল। পিওর অ্যালকোহল মানে যে মেশাবো সেটা কি 100% অ্যালকোহল। মিশিয়ে আমি এমন একটা অ্যালকোহল বা মিক্সচার তৈরি করব যেখানে কনসেন্ট্রেশন হবে 30%। বোঝা গেল? বোঝা গেল? বল, কে বুঝতে পারিসনি বল। না আগে বলো। এখানে অঙ্কটাকে ভালো করে পড়। আচ্ছা সবাই অঙ্কটাকে একবার ভালো করে পড়ে নে, তারপর আমি বলবো। পড়ে নে। হ্যাঁ পড়েছি। তো অঙ্কটাই বলছে একটা ডাইলুটেড অ্যালকোহল আছে যেখানে 8 লিটার অ্যালকোহল আছে, এবং লাস্টে বলে দিচ্ছে এখানটায় ইনিশিয়ালি 32 লিটার ওয়াটার ছিল। তাহলে টোটাল মিক্সচার কত? 40 লিটার। 40-এর ভিতরে অ্যালকোহল হচ্ছে 8 লিটার, মানে পার্সেন্টেজ কত? 8/40 × 100, মানে 20%। বুঝতে পেরেছিস? হ্যাঁ। এবার এইটাকে, এই যে মিক্সচারটা ধর থাকলো, এটা হচ্ছে 20%-এর মিক্সচার, অ্যালকোহল আছে। এইটাকে বলতে রিপ্লেস করছি, মানে এখান থেকে তুলছি আর ঢালছি। কাকে তুলবো? দিয়ে কাকে, মানে এই মিক্সচারটাকে তুলবো, দিয়ে এখানে ঢালবো। কাকে ঢালবো? পিওর অ্যালকোহল ঢালবো। দেখ পিওর অ্যালকোহল রিপ্লেসড উইথ পিওর অ্যালকোহল, মানে 100% কনসেন্ট্রেশন থাকবে অ্যালকোহলের, যেটা ঢালবো সেটা দিয়ে যে নতুন মিক্সচারটা তৈরি হবে তার আমার পার্সেন্টেজ হবে 30%। এটা তৈরি করতে হবে। নিউ মিক্সচার ইজ হুইচ কনসেন্ট্রেশন অফ অ্যালকোহল ইজ 30% ইজ টু বি ফর্মড। মানে আমার এমন একটা মিক্সচার তৈরি করতে হবে যার অ্যালকোহলের কনসেন্ট্রেশন 30%, এটাকে তৈরি করতে হবে। তাহলে আমার একটা মিক্সচার ছিল যেখানে 20% অ্যালকোহলের কনসেন্ট্রেশন, এটাকে রিপ্লেস করতে হবে, তুলতে হবে আর ঢালতে হবে। কাকে ঢালবো? পিওর অ্যালকোহল, মানে 100% অ্যালকোহল ঢালবো, দিয়ে 30% কনসেন্ট্রেশনের মিশ্রণ তৈরি করতে হবে। হ্যালো, শোনা গেল। হ্যাঁ বলছি আমার কাছে একটা মিশ্রণ ছিল যেখানে 20% কনসেন্ট্রেশন ছিল অ্যালকোহলের, তার সাথে আমি পিওর অ্যালকোহল মেশাচ্ছি, মানে 100% অ্যালকোহল মেশাচ্ছি না, রিপ্লেস করে ঢালছি, মানে তুলছি আর ঢালছি।
দিয়ে নতুন একটা অ্যালকোহলের মিশ্রণ তৈরি করব যেখানে কনসেন্ট্রেশন হবে 30%। এবার এখানে অ্যালিগেশন কর, এটা কত হবে 70-10, মানে 7:1 অনুপাতে মেশাতে হবে, তাই তো? বুঝতে পারলি? হ্যাঁ দাদা। কিন্তু এখানে হ্যাঁ। যেহেতু বলছে রিপ্লেস করছি, তুই ভাব এখানে তোলার সময় কি কোনো হচ্ছে, অ্যালিগেশন হচ্ছে বা মিশ্রণ হচ্ছে? না। ঢালার সময় হচ্ছে। দেখ তোমার তুললাম, দিয়ে যখন আমি এটাকে আবার এর ভেতরে ঢালবো তখন আমার অ্যালিগেশনটা হচ্ছে। তাহলে আমি যদি 7:1 মানে 7-এর সাথে 1 মেশাচ্ছি, মানে এই যখন আমি ঢালছি এখানে 7 ইউনিট পড়ে আছে, তার সাথে 1 ইউনিট মেশাচ্ছি, এই তো বোঝাচ্ছে? হ্যাঁ দাদা। তার মানে ভাব তো, দেখ যখন আমি মেশাচ্ছি তখন এর ভিতরে আছে 7 ইউনিট আর আমার হাতে আছে 1 ইউনিট, কিন্তু একটু আগে গিয়ে ভাব এই 1 ইউনিটটা তো আমি একটু আগে এখান থেকে তুলেও নিয়েছিলাম। তার মানে এর ভিতরে অরিজিনাল ছিল 8 ইউনিট, যার ভিতর থেকে 1 ইউনিট আমি তুলে নিয়েছিলাম, মানে 8 ইউনিট ছিল 20% কনসেন্ট্রেশনের জিনিস, যার ভিতর থেকে 1 ইউনিট তুলে নিয়েছিলাম, দিয়ে ফেলে দিলাম, দিয়ে 1 ইউনিট 100% কনসেন্ট্রেশনের জিনিস মেশাতে আসলাম। যখন মেশাতে আসলাম 8 থেকে যেহেতু 1 তুলে নিয়েছিলাম তখন এখানে 7 ছিল, 7-এর সাথে 1 মেশাচ্ছি। বুঝতে পারলি? সবাই ক্লিয়ার হয়েছে? বল বল। হ্যাঁ দাদা। তাহলে অরিজিনাল মিশ্রণ যদি বলি সেটা হচ্ছে আমার 8 লিটার, তার সাথে আমি মেশাচ্ছি 1 লিটার, মানে অ্যাকচুয়ালি তা না, 8 লিটারের ভিতরে আমি 1 লিটার তুলে নিচ্ছি দিয়ে 1 লিটার মেশাচ্ছি, সেই জন্যই আমি এই রেশিওটা পাচ্ছি 7:1। তাহলে অরিজিনাল মিক্সচার আমার কত ছিল? 40 লিটার ছিল। তাহলে 8 সমান 40, তাহলে 1 সমান 5। তাহলে আমাকে কতটুকু অ্যালকোহল মেশাতে হবে? 5 লিটার অ্যালকোহল মেশাতে হবে। বুঝতে পারলি? হ্যাঁ তাহলে এমনি অ্যালিগেশন আর এই রিপ্লেস করার ভিতরে একটু ডিফারেন্স আছে। রিপ্লেস করার সময় লাস্টে যে রেশিওটা আসে এটা মানে কিন্তু আমার অরিজিনালি ছিল 8 থেকে 1 তুলে নিয়েছি, দিয়ে হয়ে গেল 7, তারপরে 7-এর সাথে এই 1 মেশাচ্ছি, তার মানে তখনই আসছে 7:1। বল, কারো কোনো অসুবিধা থাকলে বল। দাদা কথা কেটে যাচ্ছে। আমি বলছি এমনি অ্যালিগেশন আর রিপ্লেসিংয়ের এই অ্যালিগেশনের ভিতরে একটু ডিফারেন্স আছে। এমনি অ্যালিগেশন যেমন ধর 7:1 বেরোলো, মানে এমনি অ্যালিগেশন যদি হতো, এমনি যদি বলতো এর সাথে ওটা মিক্স করলাম যেমন এতক্ষণ আমরা করলাম, তাহলে 7:1 মানে 7 ইউনিটের সাথে 7 ইউনিট এই মিশ্রণের সাথে 1 ইউনিট ওই মিশ্রণ মিশিয়ে দিলাম, মিটে গেল। কিন্তু যখন বলছে রিপ্লেস, তখন 7:1 আসা মানে আমার ঝুড়িতে ছিল 8 ইউনিট, যার ভিতর থেকে 1 ইউনিট তুলে নিলাম, হয়ে গেল 7 ইউনিট, তখন 7-এর সাথে 1 মেশাচ্ছি। তার মানে আমার অরিজিনাল কোয়ান্টিটি হচ্ছে 8, যেটা সমান এখানে 40 দেওয়া ছিল, তাই 1 সমান পেলাম 5। বুঝতে পারলি? ক্লিয়ার করো। এ সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। আচ্ছা 49-এরটা পর বলছে এ মিক্সচার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার, একটা মিল্ক এবং ওয়াটারের মিক্সচার আছে, দেয়ার ইজ অনলি 26% ওয়াটার, এর মধ্যে 26% ওয়াটার আছে। আফটার রিপ্লেসিং দ্য মিক্সচার, দেখ রিপ্লেসিং আসছে মানে তোর মাথায় এটা ঢোকাতে হবে, উইথ 7 লিটার অফ পিওর মিল্ক। দেখ 26% ওয়াটার ছিল, লিখলাম, তার সাথে পিওর মিল্ক মেশাচ্ছি মানে 0% ওয়াটার মেশাচ্ছি, দিয়ে
মিল্ক হয়ে যাচ্ছে আমার 76%, মানে অরিজিনালি কত 24% আমার জল হয়ে যাচ্ছে। এটা যেহেতু ওয়াটার দিয়ে করছে তো আমি সবটাই ওয়াটার দিয়ে করি, 26% 0% আর 24% জল লাস্টে হবে। তার মানে 24:2, মানে 12:1 এই অনুপাতে আমাকে মেশাতে হবে। এবার এটা মেশাতে হবে, তার মানে আমার টোটাল ছিল 13, যার ভিতরে 1 তুলে নিয়েছিলাম, দিয়ে হয়ে গেল 12, তখন 12-র সাথে 1 মেশাচ্ছি, যেহেতু রিপ্লেস করছে তাই হবে। এবার যেটুকু আমি রিপ্লেস করছি তার ভ্যালু দিচ্ছে 7 লিটার, তার মানে 1-এর ভ্যালু 7। তাহলে আমার এখানে যে 12 পড়ে থাকলো তার ভ্যালু কত, 84। আর যদি আমার বললো অরিজিনাল কতটুকু ছিল, দ্য কোয়ান্টিটি অফ মিক্সচার, অরিজিনাল কোয়ান্টিটি অফ মিক্সচার, তাহলে কি হবে, সেটা 13 ইউনিটের ভ্যালু কত হবে সেটা বের করতে হবে। তাহলে 1 ইউনিট সমান যদি 7 হয়, 13 ইউনিট সমান হবে 91। বল, বুঝতে পেরেছিস সবাই? হ্যাঁ দাদা। এই সৌরভ, ওঙ্কার, মৌমিতা, কারো কোনো অসুবিধা নেই তো? সৌমিক, যারা আছিস, দাদা বুঝতে পারছি। ক্লিয়ার। ঠিক আছে? হ্যাঁ। তাহলে আজকে এখানেই থাক নাকি? হ্যাঁ দাদা। তোরা চেষ্টা করিস, এরপরে এই ধরনেরই অঙ্ক আছে, হ্যাঁ, একটু চেষ্টা করিস যতটা করা যায়। পরের দিন আমাদের তোর মিক্সচার অ্যাপ্লিকেশন শেষ হয়ে যাবে, তারপরে আমাদের দুখানা